হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো আমরা আজকে বায়োলজির প্রথম পত্র একটা প্রথম অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। ওভারঅল যেটা তোমাদের মানে এক্সামের জন্য এডমিশন বলো, একাডেমিক বলো, হ্যাঁ, এমসিকিউ সিকিউ ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাসটা। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নিবা, ঠিক আছে? তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নিলে তুমি অনেক বেনিফিট পাবা। যে নিজে তুমি ধরতে পারবা যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এডমিশনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট না। তারপর তোমার হচ্ছে কি মানে তুমি মেইন এক্সামে যে তুমি যে বসবা, সেই মেইন এক্সামের জন্য রেজাল্ট ভালো করার জন্য তোমার কোন টপিকগুলো তোমার বারবার রিভিশন দিতে হবে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা, ঠিক আছে? ভাইয়ের সঙ্গে পড়ে নিলে সুন্দরভাবে কভার আপ হয়ে যাবে। তো আমরা আজকে তোমার হচ্ছে কি বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 কোষ এবং কোষের গঠন ক্লাস 1 নিয়ে তোমাদের সামনে তোমাদের হাবিব ভাইয়া হাজির হয়ে গেল। তো সুন্দরভাবে আমরা কি করব, মনোযোগ সহকারে ক্লাসটা আমরা অ্যাটেনশন সহকারে আমরা ক্লাসটা করে নেব, ঠিক আছে? তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা সুন্দরভাবে বইটা হাতে নিবা এবং তোমার বই আন্ডারলাইন করার জন্য, নোট ডাউন করার জন্য যতটুকু তোমার উপাদান দরকার সবগুলো নিয়ে বসবা এবং ফুল অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করবা। তাহলেই তোমার কি মানে তোমার এখানে তোমার 50 থেকে তোমার কি 80% মানে তোমার পড়াশোনা কভার হয়ে যাবে এবং 100% কভার করে নেওয়ার জন্য বাকি যে 20% তোমাক নিজে বাসায় পড়তে হবে, ঠিক আছে না? ওভারঅল আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি, তুমি যদি রিভিশন না দাও তাহলে ওভারঅল তোমার পড়াটা তোমার আয়ত্তে আসবে না এবং রেজাল্ট তুমি খারাপ করবা। অবশ্যই মাস্ট কি দিতে হবে, রিভিশন দিতে হবে। তো আমরা তোমার জীববিজ্ঞান প্রথম পত্র আমরা শুরু করতে যাচ্ছি এবং বায়োলজি তোমার কি মানে প্রথম পত্র আবুল হাসান স্যারটাই আমরা সুন্দরভাবে ধরে ধরে পড়বো, ঠিক আছে? এটাই মার্কেটে যে কোনো ক্ষেত্রে, ভার্সিটির ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে অনেক অনেক হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট মূল বই হিসেবে ধরা হয়। তো আমরা এই বইটা আমরা কি সুন্দরভাবে আনলাইন করব এবং A to Z আমরা পড়বো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা কি আমরা মেইন টপিকে চলে আসি। আমরা এখানে একটা টাইম ওয়েস্ট করবো না, টাইমের অনেক মূল্য। তো সুন্দরভাবে আমরা কি করব, আমরা মেইন টপিকে চলে আসি। তো আমরা কোষ এবং কোষের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। তো এইখানে কোষ এবং কোষের গঠন, তো আমরা বায়োলজি আমরা কি তোমার কি তোমার এই যে তোমার 9 অথবা 10 এ তোমার কি পড়ছো, অর্থাৎ কি প্রথম প্রথম তোমার কি প্রথম তোমার চ্যাপ্টারটাই ছিল যে তোমার কি মানে জীবন পার্ট সম্পর্কে আলোচনা করছিল। সেই জীবন পার্টের সম্পর্কে আমরা কি কোষ কাকে বলে এটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, বা তোমার 9 10 পড়ছো যে জীবদেহের গঠন এবং কাজকে বলা হয় কোষ। সেই কোষের বিস্তারিত সম্পর্কে আমরা এখন এই ইন্টারমিডিয়েটে আমরা আলোচনা করব এবং এর কতগুলো গঠন দেওয়া আছে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আমরা পড়ে নেব, ঠিক আছে না? সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। যে প্রধান শব্দগুলি এখানে তোমার অন্যতম রয়েছে কি কোষ রয়েছে, ক্রোমোজোম রয়েছে, সেখানে ডিএনএ সম্পর্কে আলোচনা করব, আরএনএ সম্পর্কে আলোচনা করব। যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের কয়টা তোমার অংশ আছে, পার্ট আছে, বৈশিষ্ট্য আছে, রাইবোনিউক্লিক অ্যাসিডের কি কি বৈশিষ্ট্য আছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সম্পর্কে আলোচনা করব। তারপর লাস্ট পার্টে আমরা সুন্দরভাবে আলোচনা করব কি কতগুলো টার্ম সম্পর্কে আলোচনা করবো, যেগুলো তোমার কি জিন সম্পর্কে আলোচনা করবো। অনেকগুলো জিন মিলে তোমার কি জিনোম গঠিত হয় এবং ট্রান্সক্রিপশনটা কি, ট্রান্সলেশনটা কি, এগুলো সুন্দরভাবে ধরে ধরে ভাইয়া পড়াই দেবে। তো সুন্দরভাবে তোমরা অ্যাটেন্টিভ সহকারে তোমার কি ভাইয়ার ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে করবা, তাহলে এখান থেকে আর কিছুই তোমার পড়ার দরকার নাই এবং পড়তেও হবে না। তো আমরা কথা না বলে আমরা কি চলে আসি। এখানে বলছে মাধ্যমিক পর্যায়ে উদ্ভিদ ও প্রাণী কোষে মানে প্রাণী কোষ, হ্যাঁ, কোষের গঠন এবং বিভিন্ন অঙ্গাণু গঠন কার সম্বন্ধে তোমরা পড়েছো। এই অধ্যায় বিশেষ করে উদ্ভিদ কোষ, বিভিন্ন অঙ্গাণু সমূহ, অবস্থান, গঠন এবং কাজ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। জাস্ট প্রথমে এতটুকু তোমার কি রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর তোমার কি নেক্সট পেজে চলে আসো। নেক্সট পেজ এখানে কি বলছে, কোষ, অর্থাৎ এই কোষটা তোমার আসলে তোমার কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে, কোন বিজ্ঞানী উৎপন্ন করেছেন এবং প্রবর্তন করেছেন কে, নামকরণ করেছেন কে, এবং কোন শাখায় তোমার কি কোষ বা সেল সম্পর্কে আলোচনা করা হয়। ওভারঅল এই টপিকে তোমার সুন্দরভাবে দেওয়া আছে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কভার করে নেবো, ঠিক আছে না? তো চলে আসো। এখানে বলছে সেল বা তোমার কি তোমার কোষ নামকরণ করা হয়েছে, যে তোমার নামকরণ করেছেন বিজ্ঞানী রবার্ট হুক। তোমার কোন তোমার নামকরণ করেছেন বিজ্ঞানী রবার্ট হুক। এটা তোমার 2 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? তো চলে আসবে যে কোষ তোমার নামকরণ করেছেন কে, বিজ্ঞানী রবার্ট হুক। কত সালে? 1635 সালে। এই সালটাও তোমার কি করতে হবে, টনটন মুখস্থ করতে হবে। সাল আমি মূলত মুখস্থ করতে মানা করি, কিন্তু এই সালটা তোমার কি এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যে তোমার কোষ আবিষ্কার করেছেন কে, রবার্ট হুক, এবং 1635 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডন যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হলেই ভাবলেন আগামী সাপ্তাহিক ভাষায় উপস্থিত বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। তিনি ভাবলেন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটা কিছু করা যায় কিনা। তিনি দেখলেন কাঠের সিপি আর দেখতে নিরেট অথচ পানিতে ভাসে। এ কারণ কি, তিনি সিপি একটি পাতলা সেকশন করে অনুবীক্ষণিক যন্ত্র পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছি চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র বা তোমার কি কাঠুরি বা প্রকোষ্ঠ দেখতে পেলেন, যাকে বলা হয় লিটিল বক্স বলা হয়। জাস্ট এখানে ব্যাপারটা রিডিং দেবো আমরা। তারপর সে দেখতে পেলেন, তখন তার মনে পড়লো যে তোমার আশ্রমে সন্ন্যাসীদের বা পাত্রীদের থাকার জন্য এমন ছোট ছোট সেল তিনি দেখেছেন। কে সিপি গুলোকে তিনি নাম দেন সেল বা প্রকোষ্ঠ, ঠিক আছে না? জাস্ট এগুলা থিওরি, অর্থাৎ তোমার কোন জায়গা থেকে এসেছে জাস্ট আমরা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ লেটিন
সেলুলা থেকে সেল শব্দ উৎপত্তি হয়েছে। তাহলে এই পার্টটা তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে, এডমিশনের জন্য হোক, তারপর তোমার মেইন পরীক্ষার জন্য হোক, অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা তোমার এই পার্টটা তোমার আসলে তোমার যে সিকিউ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেনে তোমার এইভাবে কোশ্চেন আসতে পারে যে তোমার সেল শব্দটি তোমার কোন জায়গা থেকে এসেছে, লেটিন ভাষা থেকে এসেছে। কোন ভাষা থেকে এসেছে? লেটিন ভাষা থেকে এসেছে, সেটা সেলুলা, স্পেলিংটা মুখস্থ করবা যে CELLULA, সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ কি? ক্ষুদ্র প্রকোষ্ঠ বা বায়ু, তোমার কি বায়ুকুটির হবে না, শুধু কুটুরি হবে। তাহলে এখান থেকে এই পয়েন্ট আমরা কি সুন্দরভাবে মুখস্থ করে নেব যে এখানে এখানে চলে আসলো যে তোমার কি মানে তোমার সেল, তোমার কি সেলটা এখানে তোমার লেটিন ভাষা থেকে তোমার উৎপত্তি হয়েছে, যার সেলুলা থেকে এসেছে, এবং সেল তোমার সেই শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষুদ্র প্রকোষ্ঠ বা বায়ুকুটি। এখানে সুন্দরভাবে এমসিকিউর জন্য আমরা মুখস্থ করব। তিনি তার পর্যবেক্ষণে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। তাহলে কি রবার্ট হুক এই যে তোমার সেল শব্দটা যে প্রবর্তন করেছেন, সেটা কোন গ্রন্থে তোমার কি প্রকাশ করেছেন? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেছেন। তো এই যে মাইক্রোগ্রাফিয়া সংখ্যাটা সুন্দর, এই তোমার ওয়ার্ডটা সুন্দরভাবে মুখস্থ করবা, যে কোশ্চেন তোমার এমসিকিউতে চলে আসতে পারে, তোমার মেইন এক্সামে তোমার চলে আসছিল, ঠিক আছে না? এগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট ভাই, যেগুলো আমি দেখা দিচ্ছি ওগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে তুমি মনোযোগ সহকারে ভাইয়ের ওপর বিশ্বাস রেখে পড়বা, যে তোমার কি তারপর মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেছেন তোমার কি মানে সেল শব্দটি, তোমার কি সেল, এই যে সেল রবার্ট হুক আবিষ্কার করেছেন 1665 সালে, এইটা তোমার কি কোন গ্রন্থে প্রকাশ করা হয়? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করা হয়। এতটুকু আমরা পড়বো। তাহলে এই তোমার কি এই পেজ থেকে আমরা এতটুকুই পড়লাম। এমসিকিউর জন্য যতটুকু আমি দাগা দিচ্ছি সুন্দরভাবে পড়ে নিবা, আর বাকিটা যদি পারো তাহলে কি দিবা? রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। রিডিং আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপর আমরা নেক্সট পেজে আমরা চলে যাবো। নেক্সট পেজ এখানে কি বলছে দেখো, নেক্সট পেজে বলছে যে কোষের আনুবীক্ষণিক খালি চোখ। ওখানে কি এখানে বলছে দেখো যে কোষের আনুবীক্ষণিক খালি চোখ দেখা যায় না। কোষ আনুবীক্ষণিক অর্থাৎ খালি চোখে দেখা যায় না, ঠিক আছে না? অর্থাৎ অণু মানে তোমার সেই ক্ষুদ্র ক্ষুদ্র তোমার ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, তো এগুলোকে বলা হয় অণু বলা হয়। অণু মানে একদমই ক্ষুদ্র, যেটা তুমি খালি চোখে দেখতে পারবা না, সেগুলোকে বলা হয় অণু। তবে এর কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। পাখির ডিম একটি মাত্র কোষ দিয়ে গঠিত, অবশ্যই। হাঁস মুরগির ডিম খালি চোখে দেখা যায়, হ্যাঁ অবশ্যই, আমরা হাঁস মুরগির ডিম আমরা খালি চোখে দেখতে পাই। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। তাহলে যদি তোমার কোশ্চেন যদি চলে আসে, তোমার এমসিকিউ যদি চলে আসে, আর চলে আসছিল, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, পুরা দাগায় নাও যে তোমার উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। তাহলে তোমার কোশ্চেন চলে আসতে পারে যে উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, সেটা তোমার কি? সেটা তোমার কি দৈর্ঘ্য কত সেন্টিমিটার হতে পারে, প্রস্থ কত সেন্টিমিটার হতে পারে? দৈর্ঘ্য হতে পারে তোমার 70, তোমার কি অর্থাৎ তোমার কি 17 সেন্টিমিটার, এবং প্রস্থ হতে পারে তোমার কি 12.5 সেন্টিমিটার হতে পারে। তাহলে এইটা আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেব যে তোমার সবচেয়ে বড় কোষ হচ্ছে কি? উট পাখির ডিম, এবং যার তোমার কি দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার, এবং প্রস্থ হচ্ছে তোমার কি 12.5 সেন্টিমিটার। এতটুকু মনে রাখলে হয়ে যাবে। এটা এমসিকিউর জন্য তোমার কি এমসিকিউর জন্য 2 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? তারপর এখানে আমরা চলে আসলাম যে তুলা বা পাটের আঁশ, তাল গাছের আঁশ বেশ লম্বা, খালি চোখে দেখা যায়। মানুষের নিউরন কোষ তোমার কি 1.37 মিটার লম্বা। তাহলে এটাও তোমার ইম্পর্টেন্ট একটা তোমার কি একটা তোমার কথা, যে মানুষের নিউরন কোষ কত মিটার লম্বা। এমসিকিউতে চলে আসতে পারে যে মানুষের নিউরন কোষ তোমার কি মানে তোমার 1.37 মিটার লম্বা। সেন্টিমিটার কিন্তু না, অবশ্যই মিটার হবে, ঠিক আছে না? এই মিটারটা সুন্দরভাবে দেখে নিবা যখন তোমার এমসিকিউতে যখন কোশ্চেন চলে আসবে, বা আমার পরীক্ষায় যখন তুমি দিবা, মানে আমাদের ওয়েবসাইটে যখন পরীক্ষা দিবা, তখন এইভাবে কোশ্চেনগুলো ঘুরে পাশে থাকবে যে মানুষের নিউরন কোষ কত তোমার থেকে মিটার লম্বা, বা নিচে কোণে সঠিক হতে পারে। 1.37 সেন্টিমিটার থাকলো, 1.37 মিলিমিটার থাকলো, 1.37 মিটার থাকলো, এবং নান অফ দ্য অ্যাভাব থাকলো। তাহলে সুন্দরভাবে এই এককটা সুন্দরভাবে এখানে তোমার নোট ডাউন করে নিলে হয়ে যাবে, এবং এমসিকিউর ক্ষেত্রে তুমি সুন্দরভাবে তোমার কি সচেতনামূলকভাবে তুমি দেখাবা, হুটহুট করে আমরা দেখাবো না, ঠিক আছে না? এটা অভ্যাস আমরা ত্যাগ করবো। যে সেল এর বাংলা প্রতিশব্দ বা হয়েছে কি? কোষ, ঠিক আছে না? কোষ বা জীবদেহের কোষ। তাহলে জীবদেহের গঠন ও কাজকে কি বলা হয়? কোষ বলা হয়, আমরা আগে থেকে জানি। তারপর এখানে বলছে রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। সম্পূর্ণ কোষের বর্ণনা তিনি না দিলেও আবিষ্কারের পর অন্যান্য বিজ্ঞানী কিছু উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেন। এরপর অণুবীক্ষণিক যন্ত্রের কিছুটা উন্নতি সাধন হলে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ঠিক আছে না? তোমার কি প্রথম 1674 সালে কোষপ্রাচী ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করে। জাস্ট কিছুই পড়বো না, জাস্ট এখান থেকে রিডিং দিলে এই পার্টটা হয়ে যাবে। তারপর এখানে কি বলছে দেখো, 1781 সালে ফেলিস ফন্টানা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেন। তাহলে তোমার এখান থেকেও তোমার কিছু পড়ার দরকার নেই, এখান থেকে জাস্ট খালি তোমার রিডিং দিলে হয়ে যাবে। তারপর চলে আসলাম যে তোমার 1833 সালে রবার্ট ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষে সুস্পষ্ট গোলাকার তোমার কি নিউক্লিয়াস অস্তিত্ব প্রমাণ করেন। এখান থেকে জাস্ট এই যে বিজ্ঞানী নামটা মুখস্থ করবা, যে রবার্ট ব্রাউন কি করেছেন কি না করেছেন এগুলো আমরা নেক্সট পার্টে পড়বো। এখান থেকে জাস্ট এতটুকু তোমার মুখস্থ করলে হয়ে যাবে। তোমার রবার্ট ব্রাউন নামে এক ধরনের বিজ্ঞানী নাম আছে তোমার এখানে। তারপর আমরা চলে আসলাম যে 1835 সালে ফরাসি কোষবিদ ফ্রেডরিক্স তোমার কি ডুজারডেন কোষের মধ্যে এক ধরনের জেলি ন্যায় পদার্থকে সার্কোড নামে অভিহিত করেন। কিছুই পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে এই সার্কোড ওয়ার্ডটা সুন্দরভাবে
সুন্দরভাবে কি করবা মাথার ব্রেনে সেট করে দিবা যে সার্কট তোমার হচ্ছে কি কোষ এবং কোষের গঠনের অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত। 1840 সালে পার্কিনজি এই তরল সজীব পদার্থের নাম দেন প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা আলোচনা করবো। একটা বেসিক তোমার দেওয়া আছে যে তোমার হচ্ছে কি কোষের মধ্যে যে থকথকে জেলির মতো বস্তু দেখা যায় তাকে বলে আমরা প্রোটোপ্লাজম বলে থাকি। তো প্রোটোপ্লাজমের সংখ্যাটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো যখন আমরা প্রোটোপ্লাজম আমরা পড়বো তখন ভাইয়া সুন্দরভাবে বলে দিবে যে প্রোটোপ্লাজমের কোন সংখ্যাটা তোমার এক্স্যাক্টলি পড়তে হবে। তারপর আমরা চলে আসি যে 1931 সালে জার্মান বিজ্ঞানী দ্বয় তোমার ম্যাক্স নল এবং তোমার আর্নেস্ট রস্কা কর্তৃক ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার এবং উন্নতি সাধনের পর কোষ ও কোষীয় অঙ্গাণু অতি সূক্ষ্ম গঠন জানা গেছে। বিভিন্ন সময় বিভিন্ন তোমার বিভিন্ন বিজ্ঞানী কোষের বিভিন্ন সংখ্যা প্রদান করেছেন। জাস্ট এই পাঠটা থেকে আমরা এতটুকুই পড়লাম, ঠিক আছে না? কতটুকু পড়লাম আমি দেখা দিচ্ছি, এতটুকুই পড়বা যে তোমার কি তোমার সবচেয়ে বড় তোমার কোষ হচ্ছে উট পাখির ডিম, যার তোমার দৈর্ঘ্য হচ্ছে তোমার 17.17 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। শেষ, এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর এতটুকু পড়বা মানুষের তোমার নিউরন কোষ লম্বা হচ্ছে তোমার কি 1.337 মিটার লম্বা, এবং সেল শব্দটার অর্থ হচ্ছে কি কোষ, এবং জীবদেহের গঠন এবং কাজকে বলা হয় কোষ। এখান থেকে এতটুকু পড়ে নিবা। আর এখান থেকে যদি পারো তাহলে কি এই যে সংখ্যাটা তো না, নামটা মুস্ত করবা। রবার্ট ব্রাউন নামে আছে, সার্কট কৃষির সঙ্গে সংযুক্তপূর্ণ, কোষের সাথে সংযুক্তপূর্ণ। এখান থেকে এই কয়টা পয়েন্ট সুন্দরভাবে পড়লে হয়ে যাবে। আর বাকিটা কিচ্ছু বলবো না, আজকে শুধুমাত্র একবার রিডিং দাও, তারপর তুমি তোমার লাইফে জীবনও কি দিবা না, রিডিং দিবা না। যদি হ্যাঁ রিডিং দিতে হবে তোমার বেসিক, যদি তোমার আরও যদি তোমার কনফিউশন লাগে বা তোমার যদি কোন জায়গা থেকে এসেছে থিওরিটা যদি পড়তে চাও, নাইস টু নো ভাবে তুমি পড়তে পারো, ঠিক আছে? তারপর আমরা চলে আসি। আর হ্যাঁ, আমি বললাম যে দিতে হবে না, অবশ্যই দিতে হবে। যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার তুমি এডমিশন জন্য তুমি মানে তোমার প্রিপারেশন নেবা তখনই দিতে হবে। তো চলে আসি যে বিভিন্ন সংখ্যা প্রদান করছেন, সেই বিভিন্ন সংখ্যাগুলো কী কী হতে পারে আমরা পড়বো। যে তোমার হচ্ছে কি জ্যান বার্সেট বলেছেন যে কি কোষ হলো জীবের গঠন ও মৌলিক হবো। তাহলে এমসিকিউ তোমার চলে আসতে পারে যে কোষ হলো জীবের মৌলিক হবো, সেটা কে প্রদান করেছেন? তো সেটা কে প্রদান করেছেন? সেটা তোমার বার্সেট প্রদান করেছেন। তাহলে এটা আমরা এমসিকিউর জন্য তোমার কি পড়ে নেব, ঠিক আছে? এমসিকিউর জন্য শুধুমাত্র পড়ে নেব। তারপর এখানে বলছে তোমার কি লুই অ্যান্ড সিকিবিস এর মতে বলেছেন কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি বৈষম্যভিন্ন ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই প্রজননে সক্ষম। তাহলে এটা সুন্দরভাবে রিডিং দিবা। এখান থেকে এতটুকু মনে রাখবা যে জৈবিক ক্রিয়াকলাপের একক কি বলেছেন তোমার লুই অ্যান্ড সিকিবিস বলেছেন। সাল জীবনে মুখস্থ করবো না, সালগুলো বেসিক্যালি আসে না। তারপর সিএসপি তোমার হিকম্যান বলেছেন যে কোষ হলো জৈবিক গঠন ও কার্যকরী একক, এটি ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ এবং প্রজননে সক্ষম। জাস্ট রিডিং দিয়ে দিবা, ঠিক আছে? তারপর এখানে তোমার এখানে বলছেন ডি রবার্টিস বলেছেন যে কোষ হলো জীবের মৌলিক ও গঠনগত কার্যকরী একক, যেটা আমরা পড়েই থাকি। বেসিক্যালি আমরা কোষের সংখ্যা যদি কেউ যদি জানতে চায় তাহলে আমরা এটাই বলি যে জীবদেহের গঠন এবং কার্যকরীকে বলা হয় কোষ, অথবা আমরা বলে থাকি যে কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যকরী একক। তাহলে এই সংজ্ঞাটা তোমার সিকিউতে তোমার কি শর্ট কোশ্চেন জন্য তোমার একদম মুখস্থ করতে হবে। তুমি তোমার নাম ভুলে যাও, দাদার নাম, মার নাম, তোমার শ্বশুর শাশুড়ির নাম ভুলে যাও, কিন্তু এটা ভোলা যাবে না যে তোমার কি মানে কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যকরী একক। কে বলেছেন? রবার্ট তোমার কি ডি রবার্টিস বলেছেন। তো এটা সুন্দরভাবে কি করবো আমরা, এটা সুন্দরভাবে আমরা মনে রাখবো। এটা 2 স্টার ইম্পর্টেন্ট একটা কি টপিক এমসিকিউর জন্য। তো সুন্দরভাবে আমরা কি করবো, কভার আপ করে নেব। তারপর এই টপিক থেকে এতটুকুই পড়ে নিবা, ঠিক আছে না? এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই যে প্রথম কোষের সৃষ্টি। জাস্ট এটা এই টপিকটা আমরা সুন্দরভাবে কি দেবো, রিডিং দিলেই তোমার হয়ে যাবে। আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, তো সুন্দরভাবে নিজ দায়িত্বে পড়ে নিবা, ঠিক আছে না? এখান থেকে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই। এখান থেকে এতটুকু সম্পর্কে জানবা যে অনেকে মনে করেন যে তোমরা আদি জীবন সম্ভবত সরল আরএনএ ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আরএনএ? ডিএনএ। তো আরএনএ ফুল ফর্ম হচ্ছে তোমার কি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং ডিএনএ ফুল ফর্ম হচ্ছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এইগুলো সুন্দরভাবে ফুল ফর্ম আমরা নেক্সট স্টেপে আমরা পড়ে নেব, ঠিক আছে না? তো এখন সুন্দরভাবে এখন আমরা যেহেতু চোখে তোমার সামনে চলে আসতেছে, পড়তে হইতেছে, সেহেতু আমরা একবার রিভিশন দিয়ে দিই। অর্থাৎ তোমার কি মানে আরএনএ যা থেকে প্রোটিন তৈরি হয়, এ ধারণা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস নামে পরিচিত। তাহলে এই যে তোমার কি প্রোটিন যে তৈরি হয় আরএনএ থেকে, সেই থিওরিকে কি বলা হয়? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস বলা হয়। এটা সুন্দরভাবে এডমিশনের জন্য পড়ে নিবা। বেশির ক্ষেত্রে তোমার কি এটা মেডিকেলে তোমার থিওরি হিসাবে একটু এক্সট্রাভাবে সুন্দরভাবে মুখস্থ করে নিবা, ঠিক আছে না? এক্সট্রা তোমার এক্সামে তোমার কি চলে আসতে পারে, ঠিক আছে? তো আমরা এতটুকু মনে রাখবো যে তোমার আরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হয়। এই প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস বলা হয়। এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করলেই দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর ইউ, ঠিক আছে না? তো আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নিব। এতটুকু মুখস্থ আমরা কি করব, মুখস্থ করে নিব। তো আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি, সুন্দরভাবে তোমরাও দেখাই নিবা যে আরএনএ
একে বলা হয় আরএনএ হাইপোথিসিস নামে পরিচিত হতে পারে। এখান থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। আর এগুলো বাকিটা রিং পড়লে হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম যে এই তোমার বিষয়টি দ্বারাই নিম্নরূপ, এখান থেকে কিচ্ছু করার দরকার নেই, নিজ দায়িত্বে তুমি এটা কি করে নিবা, রিডিং দিবা। রিডিং দিলেই তুমি বুঝতে পারবা এখান থেকে হামর এডমিশনের জন্য সিকিউর জন্য মানে ইম্পর্টেন্ট না, এটা লেস দেন ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে পড়ে নিতে পারবা, ঠিক আছে। লেস দেন ইম্পর্টেন্ট টপিক, লেস দেন টপিক, ঠিক আছে না। তো নিজ দায়িত্বে তুমি পড়ে নিতে পারবা ভাইয়া পুরা। এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এই পার্টটা থেকে কিছু পড়বো না। এখান থেকে এতটুকু মুস্ত করতে হবে যে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষ তোমার কি বায়বীয় এবং ফটো সিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিমোবায়োসিস বলা হয়। এটা সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট, একদম তুমি মুখস্থ করে নিবা, ঠিক আছে না। অর্থাৎ একদম আমাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। তো সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেব। এটা সিকিউর জন্য, সিকিউতে ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। তো সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব যে এন্ডোসিমোবায়োসিস বলে। আর মেডিকেলের জন্য সুন্দরভাবে টার্মটা মুখস্থ করবা, টার্মটা মুখস্থ করলে তোমার হয়ে যাবে। তো মেডিকেলের জন্য 2 স্টার ইম্পর্টেন্ট টপিক, যে বলবে যে এন্ডোসিমোবায়োসিস কাকে বলে, নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় কি, এন্ডোসিমোবায়োসিস। তারপর আমরা কোষের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। কোষের বৈশিষ্ট্য তোমার মাস্ট পড়তে হবে। কোন টপিকগুলো পড়তে হবে আমি দেখা দিচ্ছি। যে বলছে জীবের তোমার কি দেখো, জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান তোমার কি কোষ থাকে, জাস্ট প্রথম পয়েন্ট রিডিং দিবা। তারপর কি প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করে, রিডিং দিবা। তারপর কি কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজেই প্রয়োজনীয় অণুগুলোকে সংশোধন করতে পারে, রিডিং দিবা। এই 3টা পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটাও রিডিং দিবা। সুনিয়মিতভাবে বেড়ে উঠতে পারে, এটাও রিডিং দিবা। তারপর চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে, এটাও রিডিং দিতে হবে। তারপর একটি হোমোস্ট্যাটিক অবস্থা, পরিবেশের অবস্থা তারতম্য মাঝে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। তাহলে এই পুরো পার্টটা তোমার কি করতে হবে, দেখা নিতে হবে, যাতে কোন প্রক্রিয়া তোমার কোষটা কি কাজের মধ্যে বা তোমার কি মানে তোমার বৈশিষ্ট্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত, যে একটি হোমিওস্ট্যাটিক অবস্থা, পরিবেশ অবস্থা তারতম্য মাঝেও অভ্যন্তরীণ তোমার স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার পড়ে নিতে হবে। অতটা ইম্পর্টেন্ট আমি মনে করতেছি না, কিন্তু আমাদের অবশ্যই পড়ে নিতে হবে, জানা থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এতটুকু আমি দাগাই দিচ্ছি সুন্দরভাবে, এতটুকু বই থেকে তোমরা কি করবা, দাগাই নিবা, ঠিক আছে না। দাগাই নিলে হয়ে যাবে। তারপর 7 নম্বর পয়েন্টে কি বলছে, 7 নম্বর পয়েন্টটাতে তোমার কি বললো যে তোমার কাল পরিক্রমে অভিযোজন হতে পারে, এটাও রিডিং দিবা। তারপর বলছে কি কোষ বিভাগ প্রদর্শন করতে পারে, রিডিং। তারপর নির্দিষ্ট সময় পরপর কোষের মৃত্যু হতে পারে। অবশ্যই একটা তোমার কোষ চিরকাল বেঁচে থাকতে পারে না, এতটুকু মনে রাখবা যে কোষ একটা সার্টেন পয়েন্টে চলে এসে তোমার কি মৃত্যুবরণ হতে পারে। 10 নম্বর পয়েন্ট চলে আসো যে কোষ জিনগত তথ্য ধারণ ও স্থানান্তরের সঞ্চয়ন করে, তাহলে তোমার 10 নম্বর পয়েন্টটা তোমার কি করতে হবে, রিডিং দিতে হবে। তো এই পুরো পার্ট থেকে যতটুকু আমি দাগাই দিলাম তোমার কি আন্ডারলাইন করে দিলাম, ততটুকু তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা পড়ে নেব। তারপর আমরা তোমার নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পেজে তোমার কি দেওয়া আছে, প্রতিটি জীব এক বা একাধিক তাহলে কি কোষ দিয়ে গঠিত, অর্থাৎ কোষই জীবদেহের গঠন ও কার্যকরী আমরা জানলাম যে তোমার কি জীবদেহের গঠন এবং কার্যকরীকে বলা হয় কোষ বলা হয়। আমরা জানলাম, এতটুকু জানলাম। তো এতটুকু যেহেতু আসতো সেহেতু আমরা একটা স্টেশন দিয়ে দিই, অবশ্যই ইম্পর্টেন্ট। আবার কোষের ভিতরে জীবের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পূর্ণ হয়, অর্থাৎ কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকরী হোক। আবার চলে আসলো, আবার দেখায় নেই, ঠিক আছে না। তো বইয়ের মধ্যে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যেটা দেখবা যে তোমার কি ওভারঅল তোমার কি বারবার রিপিট হইতেছে, ওটা এমনিতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা তোমার কি ইম্পর্টেন্ট সহকারে আমরা কি সুন্দরভাবে পড়ে নেব, ধৈর্য সহকারে পড়ে নেব। কারণ তোমার ধৈর্য যদি থাকে তাহলে তুমি এমনিতে যে কোনো সাবজেক্টে ভালো করবা, টপ লেভেলে চলে যাবা, ঠিক আছে। আমাদের রেজাল্ট ভালো করার এক মূল উদ্দেশ্য না, আমাদের ভালো একটা জায়গা, ভালো একটা পজিশনে চান্স পাওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এই চান্স পাওয়ার পরিপ্রেক্ষিতে তোমার কি মানে তোমার একটা বিশেষ ভূমিকা পালন করে তোমার ইন্টারমিডিয়েট একটা ভর্তি তোমার পরীক্ষার রেজাল্টটা। তো রেজাল্টটা আমাদের আগে সুন্দরভাবে কভার করতে হবে, ভালো যেন চলে আসতে পারে, এই জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। তারপর আমরা এডমিশন আমরা দেখে নিব, ঠিক আছে না। তারপর চলে আসো যে কোষীয় অঙ্গাণুতে চলে আসো, যে তোমার কি মানে কোষ অভ্যন্তরে অবস্থিত সকল অঙ্গই কোষীয় অঙ্গাণু, তবে বিশেষ করে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী ও কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য ক্ষুদ্র সমূহকে সাইটোপ্লাজম অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু বলা হয়। অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলো কি হতে পারে, এতটুকু তোমার জানা নিতে হবে, যে মাইটোকন্ড্রিয়া হতে পারে, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, তারপর রাইবোজোম হতে পারে। তাহলে এই 3টা পয়েন্ট কোষ অঙ্গাণু হতে পারে, অর্থাৎ ক্ষুদ্র তোমার অঙ্গকে বোঝানো হয়, অর্গানিজম বলা হয়। তাহলে কোষীয় অঙ্গাণুতে আছে তোমার কোনগুলো হতে পারে, যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, এগুলো জাস্ট রিডিং দিলে হয়ে যাবে, এমনিতে আন্ডারলাইন করে দিলাম। তো সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা, এটা তোমার কিছু করার দরকার নেই ভাইয়া। যদি একদম যদি তুমি যখন তোমার বয়স হবে তোমার 45 বছর, ঠিক আছে না, 45 বছর যখন হবে তখন যদি এই পার্টটা যদি তোমার পড়ার ইচ্ছা হয় তাহলে বইটা খুলে সুন্দরভাবে পড়ে নিবা। তারপর আমরা চলে আসলাম যে কোষবিদ্যা চলে আসলাম, অর্থাৎ সাইটোলজিটা কি, এসব সম্পর্কে আমরা কি করবো, আলোচনা করবো। এই পার্টটা তোমার সিকিউর জন্য, তোমার কয়ের জন্য ইম্পর্টেন্ট, আবার তোমার কি ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, সুন্দরভাবে কভার আপ করে নেবো, ঠিক আছে। যেখানে বলছে সাইটোলজিটা কি, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে জীববিজ্ঞানী কোন শাখায়, যে শাখায় কোষ তোমার কি মানে সব কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের তোমার প্রকার, অঙ্গাণুর তোমার কি ভৌত
ও রাসায়নিক গঠন, তারপর এখানে বলছে কোষের বিভাজন, তারপর হচ্ছে বিকাশ, তারপর কি জৈবিক কার্যকাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি বা কোষ বিদ্যা বলা হয় থাকে। তাহলে এটা তোমার টার্ম মুখস্থ করতে হবে। তুমি তোমার শ্বশুর শাশুড়ি তুমি নাম ভুলে যাও, ঠিক আছে, কিন্তু তোমার এটা নাম ভোলা যাবে না বা এই সংজ্ঞাটা ভোলা যাবে না। সুন্দরভাবে কি করবো আমরা কভার করে নিব যে কোষ বিদ্যা কাকে বলে, জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণু, ভৌত এবং রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যকাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কি সাইটোলজি বা কোষ বিদ্যা বলা হয়। চলো ভাইয়ের সঙ্গে আরেকবার পড়ে নিই যে কোষ বিদ্যাটা আসলে কাকে বলে। কোষবিদ্যাটা কি বলা হয়, কোষবিদ্যাটা আসলে কাকে বলে, যে কোষবিদ্যা কে বলা হয় সাইটোলজি, জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, কোষের প্রকার, তারপর এখানে বলছে ভৌত ও রাসায়নিক গঠন, কোষ বিভাজন, বিকাশ, জৈবিক কার্যকলাপ, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে কি বলা হয় থাকে, তাকে তোমার কি কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। এখান থেকে আমরা এতটুকু পড়বো, যেখানে তোমার কি সাইটোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ এসেছে এবং তোমার কি সাইটোস, তোমার কি সাইটো শব্দ অর্থ ফাঁপা, আর ডিসকাস মানে কি আলোচনা, ঠিক আছে না। রবার্ট হুক তোমার কি রবার্ট হুক তোমার কি কোষবিদ্যার জনক বলা হয়। তাহলে কোষবিদ্যার জনক বলা হয় কাকে, রবার্ট হুককে বলা হয়। এবং আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় কাকে, তোমার সেই কার্ল পি সোয়ানসনকে বলা হয়। সালটা মুখস্থ করার দরকার নাই, কিন্তু এটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে তোমার কি করতে হবে, সুন্দরভাবে তোমার আন্ডারলাইন করে নিতে হবে যে তোমার কি রবার্ট কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। কোষবিদ্যার জনককে ভাইয়াপুর আমার সঙ্গে পড়ো দেখি, আমার সঙ্গে পড়ে নিবা, ক্লাসে রেসপন্স করবা যে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক, ঠিক আছে না। সেটা তোমার 1635 সালে কোষ আবিষ্কার করে থাকেন। এবং তোমার থেকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় তোমার কার্ল পি সোয়ানসনকে বলা হয়। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এতটুকু মুস্ত করে নিব, সালটা মুস্ত করে নিবা না, এই সালটাও তোমার দরকার নাই, এখান থেকে এতটুকু মুস্ত করে নিবা যে রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয় এবং আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় কাকে, কার্ল পি সোয়ানসনকে বলা হয়। এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উড বি মোর দেন এনাফ। তারপর আমরা চলে আসি যে কোষ তত্ত্বে চলে আসি, যে কোষ তত্ত্ব এখানে কি বলছে, যে কোষ তত্ত্ব আলোচনা করতে হবে। চলো তোমার সেল থিওরিতে আবার একটু আলোচনা করে নিই। এখানে বলছে যে তোমার কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পর তোমার কি এই সালটা মুখস্থ করার দরকার নেই। জার্মান উদ্ভিদ বিজ্ঞানী জ্যাকব তোমার কি মানে তোমার স্লাইডেন এবং তোমার থিয়াডো সোয়ান তোমার কি মানে পরে 1855 সালে জার্মান চিকিৎসক এবং কি জীববিজ্ঞানী ভার্সু কোষ তত্ত্ব প্রদান করে থাকেন। তাহলে এই যে কোষ তত্ত্ব প্রদান করে থাকেন এটা কোন কোন বিজ্ঞানী রয়েছে, একটা জ্যাকব তোমার কি তোমার স্লাইডেন রয়েছে, একটা তোমার কি একটা কি আছে, এই বিজ্ঞানী নামগুলো এমনিতে মনে রাখবা, ঠিক আছে না। জ্যাকব স্লাইডেন, স্লাইডেন কি চলে আসলো, জ্যাকব স্লাইডেন, তারপরে থিওডো তোমার সোয়ান, এই দুইটা নাম মুখস্থ করবা বিজ্ঞানীর জন্য। তোমার চলে আসতে পারে এমসিকিউতে যে তোমার কোষ তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত তোমার কি এই যে তোমার বৈজ্ঞানিক কোনগুলো হতে পারে কোনগুলো হবে না। তো একটা আছে তোমার কি জ্যাকব স্লাইডেন, একটা আছে কি থিওডো সোয়ান, আর একটা আছে রবার্ট হুক। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলে আসি যে কোষ তত্ত্বের মূল কথায় চলে আসি, যে এখান থেকে যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। এখানে বলছে তোমার দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে কোষতত্ত্বের মূল কথা বলছে জীব কোষ দ্বারা গঠিত, অবশ্যই। তারপর হচ্ছে জীব ও জীবনের গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্র মৌলিক একক করবা না। সকল কোষ পূর্বস্থ কোষ থেকে সৃষ্টি হয়, অবশ্যই। একটা কোষ তোমার মাতৃকোষ থেকে সৃষ্টি হয়, ঠিক আছে না। মাতৃকোষ থেকে আপত্য কোষ থেকে মাতৃকোষ, মাতৃকোষ থেকে তোমার আরেকটা পূর্ণাঙ্গ কোষে পরিণত হতে পারে। তো এইখান থেকে কিছু পড়ার দরকার নেই, জাস্ট গো ফর রিডিং। তোমার সুন্দরভাবে রিডিং দিলে তোমার কি কভার হয়ে যাবে। তারপর আমরা চলে আসি, তারপর আমরা কি নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিক এখানে কি বলছে, পড়তে হবে আমাদের, রিডিং পড়তে হবে। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করবা। যেখানে বলছি ইতিপূর্বে আমরা জেনেছি যে জীব দেহ এক বা অসংখ্য কোষ দিয়ে গঠিত এবং দেহের সকল কোষে কার্যকাবলী সমন্বিত রূপ হলো জীবের কাজ। এর জন্য জীবকোষকে জীবদেহের গঠন ও কাজের একক বলা হয়, ঠিক আছে না। জীবকোষের মৌলিক উপাদান এবং গঠন অভিন্ন হলেও উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে তেমনি গাঠনগত পার্থক্য রয়েছে, তেমনি একই দেহের বিভিন্ন অঙ্গের মধ্যেও কোষের মধ্যে আকার, আকৃতি, গঠন, কাজের পার্থক্য রয়েছে। কোষের জীবদেহের গাঠনিক একক এটি এমন একটি তোমার একক যা প্রোটোপ্লাজম নামক জীবন্ত বস্তু দিয়ে গঠিত, অনুকূল পরিবেশে স্বাধীনভাবে টিকে থাকে এবং বংশবৃদ্ধি করতে পারে। জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর এখানে বলছে লুই এবং সিকিবিস মতে কোষ তোমার কি কোষের একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ এবং জীবন কার্যকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রচারের সক্ষম নয়। তাহলে এই পার্টটা তোমার সুন্দরভাবে এমসিকিউর জন্য একদম মুখস্থ করতে হবে। যে কি বলেছেন লুই এবং সিকিবিস বলেছেন, কি বলেছেন, এতটুকুই বলেছেন যে তোমার কি মানে কোষ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা তোমার কি আবদ্ধ এবং সীমাবদ্ধ যা জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে তোমার কি সক্ষম। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর এখানে বলছে কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম নয় বলে ভাইরাস কোষের অন্তর্ভুক্ত নয়। তাহলে তোমার যদি আমি যদি কোশ্চেন তোমাদের করাই, কোশ্চেন এভাবে করতে তোমার কি করবো যে তোমার কি এই কীভাবে করতে পারি, যেভাবে করতে পারি যে তোমার কি মানে ভাইরাস কি এক ধরনের কোষ, ভাইরাস এক ধরনের কোষ না। তো এভাবে কোশ্চেন আসতে পারে। তারপর বলবো যে কোষের ভিতরে প্রতি মুহূর্তে হাজার হাজার বিক্রিয়া
ঘটে যা উদ্ভিদ এবং প্রাণীর দেহকে কার্যক্ষম রাখে, অর্থাৎ এই ধরনের বিপাকের সম্মিলিত জীবের বিপাক বলা হয়। এখান থেকে জাস্ট এই রিং দিলে হয়ে যাবে। তাহলে ওই শুধু ওই তোমার ওই পয়েন্টটা থেকে অতটুকু মুছতে করলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে কোষের প্রকারভেদ, তখন আমরা সুন্দরভাবে চলে আসবো। তো এই যে কোষের উৎপত্তি, কোষ কোন জায়গা থেকে এসেছে, কোন জায়গা থেকে এসে নেই, কোন বিজ্ঞানীগুলো কোষের সঙ্গে অনুযায়ী মতবাদ পেশ করেছেন, তো ওগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন কোষের প্রকারভেদ সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করব। কোষের গঠন সম্পর্কে এখন আমরা আলোচনা করব। কোষের মানে তোমার কি বেসিকটা আর একটু কভার করে নেব, দেন আমরা কি বিভিন্ন ধরনের অঙ্গনুতে আমরা প্রবেশ করবো এবং পড়াশোনা করবো, ঠিক আছে। তো কোষের প্রকারভেদ, কোষ হচ্ছে মূলত তোমার কি শারীরভিত্তিক কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে তোমার যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে তোমার কি তোমার শারীরভিত্তিক কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা যায়, ভাইয়া পুরা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কি দেহকোষ, আর একটা তোমার কি জনন কোষ বলা হয়। একটা হচ্ছে দেহকোষ, দেহকোষকে বলা হয় তোমার সোমাটিক সেল, আর একটা বলা হয় তোমার কি জনন কোষ বলা হয়। তো জনন কোষ আর একটা নাম হচ্ছে কি গ্যামেট সেল বলা হয়। তো এখন সুন্দরভাবে আলোচনা করব যে তোমার দেহকোষ অর্থাৎ যে কোষ জনন কোষ নয় তাই হচ্ছে দেহকোষ, অর্থাৎ জীবদেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে বলা হয় দেহকোষ। তাহলে এমসিকিউতে কোশ্চেন চলে আসতে পারে যে দেহকোষের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে কোন কোষ, দেহকোষ না জনন কোষ? অবশ্যই হবে দেহকোষ হবে। তো এটা এমসিকিউর জন্য তোমার কি একদম ইম্পর্টেন্ট, একদম 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তো সুন্দরভাবে দেখাই নিবা। তারপর বলছে উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে এখান থেকে কভার করে নাও, বেসিকটা করে নাও যে হ্যাপ্লয়েড যদি কখনো আসে তাহলে এন আসবে, আর যদি ডিপ্লয়েড কথা আসে তাহলে 2n চলে আসবে। তাহলে এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে কি ডিপ্লয়েড চলে আসবে, ঠিক আছে না? তো এখানে বলছে তোমার উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মূল, কাণ্ড ও পাতা, স্নায়ু কোষ, রক্তকণিকা ইত্যাদি দেহকোষের উদাহরণ। তাহলে উদাহরণ যদি তোমার চায় যে দেহকোষ উদাহরণ কোনগুলো হতে পারে, মূল হতে পারে, কাণ্ড হতে পারে, তার কি পাতার কোষ হতে পারে, এবং স্নায়ু কোষ হতে পারে, এবং রক্তকণিকা হতে পারে। এই উদাহরণগুলো তোমার টনটনা মুখস্থ করে নিতে হবে। এই উদাহরণগুলো অর্থাৎ এই যে এক্সাম্পলগুলো তোমার একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এক্সাম্পলগুলো একদম 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে মুখস্থ করবা, ট্রু ফলসের জন্য মুখস্থ করবা, মেডিকেলের জন্য একদম মাস্ট তোমাকে পড়ে নিতে হবে। এই এক্সাম্পলগুলো একদম তোমার কি মাস্ট পড়ে নিতে হবে, ঠিক আছে না? তো যারা সুন্দরভাবে আপকামিং মেডিকেলের জন্য এক্সাম নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সুন্দরভাবে এতটুকু মুখস্থ করে নিবা, ঠিক আছে? তো আমি সুন্দরভাবে দেখা দিচ্ছি যে এই পার্টটা থেকে তোমার কি কতটুকু দেখা দিতে হবে। তার আগে আমি তোমার পড়াটা শেষ করে দিই যে ইত্যাদি দেহকোষের উদাহরণ, অর্থাৎ মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত থাকতে পারে? 2n থাকতে পারে, অর্থাৎ কি হ্যাপ্লয়েড থাকতে পারে। তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড HAP তোমার কি LOID, তাহলে হ্যাপ্লয়েড যদি থাকে তাহলে তোমার n আসবে, আর যদি তোমার ডিপ্লয়েড থাকে তাহলে কি ডিপ্লয়েড LO তোমার লয়েড যদি থাকে তাহলে তোমার কি 2n চলে আসবে। তাহলে এখানে দেহকোষ তোমার কতটি থাকে? ক্রোমোজোম সংখ্যা 46টি থাকতে পারে। তো 46টির মধ্যে হচ্ছে এক জোড়া আছে কি, এক জোড়া আছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে না? একটা মেয়েদের থাকতে পারে, একটা তোমার কি ছেলেদের থাকতে পারে। তো এখান থেকে এই পার্টটা থেকে আমরা আরেকবার রিভিশন দেবো, তারপর নেক্সট আমরা চলে যাবো। এখান থেকে এতটুকু মুক্ত করবা যে তোমার শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা তোমার কি দেহকোষ থেকে এতটুকু পড়ে নিবা যে জীবদেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠনকারী তোমার কি কোষকে বলা হয় দেহকোষ বলা হয়। এটা তোমার ডিপ্লয়েড সংখ্যক থাকতে পারে। কোথায় থাকতে পারে? উদাহরণ কি মূল, কাণ্ড, পাতা, কোষ, তারপর স্নায়ু কোষ, রক্তকণিকা হতে পারে। এগুলো উদাহরণ। মানুষের দেহকোষে তোমার ক্রোমোজোম সংখ্যা কতটি? মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, অর্থাৎ 46টি থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উড বি মোর দেন এনাফ, মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আমরা চলে আসলাম নেক্সট তোমার কি পয়েন্টটাতে চলে আসলাম যে জনন কোষ সম্পর্কে এখন কি করব? আলোচনা করব। এখানে বলছে যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গের মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক কোষকে গ্যামেট বা জনন কোষ বলা হয়। তাহলে এই যে তোমার কি এই সংখ্যাটা তোমার হুবাহু তোমার কি একদম মুখস্থ করে নিতে হবে। সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সিকিউতে তোমার বোর্ড কোশ্চেনে চলে আসছিল যে তোমার জনন কোষ কাকে বলে বা গ্যামেট কাকে বলে। তাহলে এখান থেকে এতটুকু মুক্ত করে নেব, ঠিক আছে না? যে আবার এখান থেকে এমসিকিউতে এভাবে আসতে পারে মেডিকেলে যে যৌন হবে না অযৌন হবে, অবশ্যই এখানে কি হবে? অযৌন হবে, ঠিক আছে না? তারপর এখানে চলে আসতে পারে যে এখানে তোমার ক্রোমোজোম সংখ্যা কি থাকে? ডিপ্লয়েড থাকতে পারে, অর্থাৎ 2n থাকতে পারে। জননাঙ্গে ঘটে, কোথায় ঘটে? জননাঙ্গে ঘটে। তাহলে সেটা কোষ তোমার কি কোষ বিভাজন কোন প্রক্রিয়ায়? মায়োসিস প্রক্রিয়ায়। কোষ বিভাজন হচ্ছে তোমার কি এই যে দেখো কোষ, আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়ব তখন কোষ বিভাজন একটা অধ্যায় তোমাদের দেওয়া আছে। তো এই কোষ বিভাজন সম্পর্কে আমরা সুন্দরভাবে পড়ে নেব যে এখান থেকে এতটুকু জানি নাও যে কোষ হচ্ছে তোমার সেই কোষ বিভাজন অনুযায়ী তোমার কোষকে 2-3 ভাগে ভাগ করা যায়। একটা তোমার কি একটাকে বলা হয় মায়োসিস, একটা মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। এই তোমার মায়োসিস এই প্রক্রিয়াটা এখানে সম্পূর্ণ হয়ে থাকে। এখানে ডিপ্লয়েড সংখ্যক গ্যামেট সৃষ্টি হতে পারে। তাহলে এমসিকিউ তোমার মেডিকেলে ভর্তি পরীক্ষা এভাবেই কোশ্চেন চলে আসবে, ঘুরে পাশায় এমসিকিউ আকারে চলে আসবে। তো সুন্দরভাবে ট্রাম মুখস্থ করে নিবা। তারপর চলে আসে এখানে কি বলছে? এখানে বলছে যে তোমার কি মানে শুক্রাণু এবং ডিম্বাণু জনকোষের তোমার একমাত্র উদাহরণ। তাহলে শুক্রাণু হতে পারে এবং ডিম্বাণু হতে পারে, জনকোষের একমাত্র উদাহরণ। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে তোমার কি মেডিকেলে এক্সামের জন্য, ঠিক আছে? তো সুন্দরভাবে পড়ে নেব যে তোমার কি তোমার জননকোষের উদাহরণ কি হতে পারে? জনকোষের উদাহরণ হতে পারে তোমার কি শুক্রাণু হতে পারে এবং ডিম্বাণু হতে পারে। সেখানে তোমার কি মানে জনকোষ বা গ্যামেট সর্বদা কি হতে পারে? হ্যাপ্লয়েড হতে পারে, অর্থাৎ হ্যাপ্লয়েড মানে n আর ডিপ্লয়েড মানে 2n, অর্থাৎ মানুষের জনকোষের ক্রোমোজোম সংখ্যা তোমার কি 23টি থাকতে পারে। তাহলে কতটি থাকতে পারে? 23টি থাকতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ
মুখস্থ করে নিবা। তারপর আমরা নেক্সট আমরা কি পয়েন্টে চলে যাবো। নেক্সট পয়েন্ট এখানে কি বলছে দেখো, নেক্সট পয়েন্টটা বলছে যে তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগ করা যায়। তাহলে তোমার শরীর বৃত্তীয় গঠনের উপর ভিত্তি করে দুই ভাগ করা যায়, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ, ঠিক আছে। তারপর এখানে চলে আসলাম যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা তোমার হচ্ছে কি একটা আদি কেন্দ্রিক কোষ বা প্রাক কেন্দ্রিক কোষ বা তোমার আদিকোষীয় কোষ বলা হয়। এই বৈশিষ্ট্য সুন্দরভাবে তোমার সিকিউর জন্য তোমার হচ্ছে কি সিকিউর জন্য শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বা এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যদি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবো মনোযোগ সহকারে পড়ে নেব। এখানে আদিকোষ এর অপর নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ বা একে বলা হয় বা আদিকোষী বলা হয়। যে কোষের কোনো আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস এমনকি আবরণ বিশিষ্ট তোমার অন্যান্য অঙ্গাণু থাকে না, তাই হলো আদিকোষ। তার আদিকোষের সংখ্যাটা তোমার মুখস্থ করতে হবে, সিকিউতে ক নাম্বার জন্য মুখস্থ করে নিতে হবে, সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তারপর এখানে বলছে আদিকোষের নন হিস্টিন পূর্ণযুক্ত একটি মাত্র বৃত্তাকার কুণ্ডলী ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএকে বলা হয় নিউক্লিয়েট বলা হয়। তো এইটা এমনিতে মনে রাখবা যে নিউক্লিয়েট তোমার রয়েছে। আদিকোষের রাইবোজোম তোমার কি হচ্ছে তোমার কি তোমার কতটি, তোমার 70টি। এটা 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তাহলে আদিকোষে তোমার রাইবোজোম সংখ্যা কতটি হতে পারে, কত এস হতে পারে। এসটা হচ্ছে ভেদ বার্গকে বোঝা হয়। তো ভেদ বার্গ থেকে তোমার এসটা চলে আসছে। তো সুন্দরভাবে আমি বেসিকটা কভার করে দেবো যে এসটা আসলে কোন জায়গা থেকে আসছে। যখন আমি টপিক পড়াবো তখন কভার করে দেবো, নো টেনশন ডু ফুর্তি। তো আদিকোষের রাইবোজোম অর্থাৎ তোমার কি এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তোমার আদিকোষের রাইবোজোমের সংখ্যা কত, 80s, 50s না তোমার 70s। অবশ্যই কি হবে 70s চলে আসবে। আদিকোষের দ্বিবিভাজন বা অ্যামাটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে আদিকোষে তোমার কোন বিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, দ্বিবিভাজন বা অ্যামাটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। আদিকোষের দ্বারা গঠিত জীবনী হলো আদিকোষ জীব। উদাহরণ কি হতে পারে, মাইকোপ্লাজমা হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, তারপর তোমার কি যেমন ইকুলি হতে পারে, ও তোমার কি সায়ানোব্যাকটেরিয়া হতে পারে। সায়ানোব্যাকটেরিয়াকে বলা হয় বিজিএ বলা হয়, যেখানে বিজিএ এর ফুল ফর্ম হচ্ছে তোমার কি ব্লু গ্লিন অ্যালবালাইজ বলা হয়। আমরা পড়ি নাই যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। তো এই যে নীলাভ সবুজ শৈবাল আর একটা নাম হচ্ছে তোমার কি ব্লু গ্লিন অ্যালবালাইজ বলা হয়। তো এখান থেকে এতটুকু তোমার কি মানে বইয়ের সাইটে নোট ডাউন করে নিবা। মনের রাজ্যে সব জীব হচ্ছে কি আদিকোষী জীব, ঠিক আছে না। তো আমরা রাজ্য আমরা তোমার 5টা পড়ছিলাম 9-10-এ, যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এলিমিনিয়া। তো মনেরা পার্টটা হচ্ছে পুরোটাই পার্টটা হচ্ছে কি আদিকোষী হতে পারে। এখান থেকে এতটুকু মুস্ত করলে হয়ে যাবে। তারপর এখানে বলছে নিউক্লিয়াস গঠনের আগের অবস্থা আদিকোষে অবাধ শ্বসন ঘটে। তাহলে আদিকোষে তোমার আমরা যখন তোমার কি 9 অধ্যায়টা যখন পড়বো সরি, তখন সুন্দরভাবে ওখানে আলোচনা করবো যে শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সবাত শ্বসন, একটা হচ্ছে অবাধ শ্বসন। তো সবাত শ্বসনটা হচ্ছে কি অক্সিজেনের তোমার উপস্থিতিতে ঘটতে পারে, আর অবাধ শ্বসনটা হচ্ছে কি অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটতে পারে। এটাই তোমার হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষা 19 থেকে 20 সালে চলে আসছিল যে আদি কোষের ক্ষেত্রে তোমার হচ্ছে কি কোন শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সবাত শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না অবাধ শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এক্সাক্ট রাইট অ্যান্সারটা হচ্ছে কি অবাধ শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, ঠিক আছে না। তারপর অধিকাংশ ক্ষেত্রে তোমার শ্বসন পদ্ধতি পুষ্টি করে, কত 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 ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তাহলে এই পার্টটা থেকে আমরা যতটুকু পড়লাম ততটুকু ভাইয়ের সঙ্গে কি করবো আন্ডারলাইন করে নেব। এখান থেকে সিকিউর জন্য মুখস্থ করে নিবা সংখ্যাটা, আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সংখ্যাটা থেকে সংখ্যা তোমার পয়েন্টে দিয়ে দেবে এবং বলবে যেটা নিচে কোন সংখ্যা হতে পারে। অর্থাৎ যে কোষে কোনো আবরণ বেষ্টিত তোমার থেকে নিউক্লিয়াস এমনকি আবরণ বেষ্টিত তোমার থেকে অন্যান্য অঙ্গাণু থাকে না এবং কি তাকে কি বলা হয় আদিকোষ বলা হয়। এখান থেকে এতটুকু মুক্ত করলে হয়ে যাবে। তারপর এখান থেকে এতটুকু মুক্ত করবা যে এখানে তোমার নিউক্লিয়েট অবস্থান করে থাকে। তারপর তোমার তোমার আদিকোষের রাইবোজোম সংখ্যা হচ্ছে 70s এবং তোমার এটা তোমার অ্যামাটোসিস প্রক্রিয়া বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পূর্ণ করে থাকে। তো তারপর তোমার উদাহরণ কি হতে পারে, মাইক্রোপ্লাজমা হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে যেমন ইকুলি। তারপর তোমার সায়ানোব্যাকটেরিয়া হতে পারে, এর আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এবং একে বিজিএ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে বিজিএ ফুল ফর্ম হচ্ছে ব্লু গ্লিন অ্যালবালাইজ এবং সেটা তোমার আদিকোষটা সবসময় থেকে অবাধ শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ। তারপর আমরা চলে আসলাম, তারপর আমরা প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ সম্পর্কে আমরা আলোচনা করব। চলো আমরা আলোচনা করি যে প্রকৃত কেন্দ্রিক আর একটা নাম হচ্ছে কি সুকেন্দ্রিক বা সুকেন্দ্রিক আর একটা নাম হচ্ছে প্রকৃত কোষী। এখান থেকে কি পড়তে হবে, ইউক্যারিওটিক সেল থেকে কি পড়তে হবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দেখায় নাও। যে কোষের আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষী বলা হয়। তাহলে আবরণ বেষ্টিত নিউক্লিয়াস ছিল না কোথায়, আদি কোষে ছিল না, আর এখানে তোমার কি আছে। তার প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়া আবরণ বেষ্টিত অনেক অঙ্গাণু আছে, যেমন কি মাইটোকন্ড্রিয়া এখানে উপস্থিত, ক্লোরোপ্লাস্ট উপস্থিত, গলগি বডি উপস্থিত, লাইসোজোম উপস্থিত। লাইসোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো 2 স্তর বিশিষ্ট একটি আবরণীয় দ্বারা পরিবেষ্টিত তোমার নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং একাধিক তোমার ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত। এই নিউক্লিয়াস যখন পাঠটা পড়াই দেবো তখন ওখান থেকে পড়ে নেব। এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে নিউক্লিয়াস কয় স্তর বিশিষ্ট, নিউক্লিয়াস থেকে 2 স্তর বিশিষ্ট থাকতে পারে। এখান থেকে এতটুকু সংযোগ করে পড়লে হয়ে যাবে। প্রকৃতপক্ষে ক্রোমোজোম লম্বা 2 প্রান্ত বিশিষ্ট এবং ডিএনএ হিস্টোন প্রোটিন সমন্বয়ে গঠিত। আদি তোমার এদের রাইবোজোম হচ্ছে তোমার কি 80s। তাহলে আদি কোষের ক্ষেত্রে আমরা জানলাম যে রাইবোজোম হচ্ছে 70s, আর প্রকৃত কোষের ক্ষেত্রে জানলাম আমরা তোমার আদি কোষ হচ্ছে কি 80s। ডিএনএ বিদ্যুৎ তোমার সূত্রাকার এবং একাধিক ক্রোমোজোম অবস্থিত। কোষ বিভাজন মাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তাহলে কোন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে, 2টা প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। একটা হচ্ছে কি মাইটোসিস,
একটা হচ্ছে কি মায়োসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে তোমার হচ্ছে মায়োসিস প্রক্রিয়া কি হতে পারে? সমান্তরাল হতে পারে। তাহলে আমরা পড়লাম যে আদি কোষ কোন কোষ বিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়। অপরদিকে তোমার হচ্ছে প্রকৃত কোষ মায়োসিস এবং মায়োসিস প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর এখান থেকে পড়বা যে ইউক্যারিওটিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, পড়ার দরকার নেই। এর অর্থ ইউ থেকে গুড, কোরিয়ান থেকে নিউক্লিয়াস অর্থাৎ সাদা সুগঠিত নিউক্লিয়াসযুক্ত পড়বা না। জড় কোষ প্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষের তোমার হচ্ছে প্রকৃত উদাহরণ যেমন শৈবাল হতে পারে, ছত্রাক হতে পারে, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এগুলো সুন্দরভাবে তোমার শৈবাল একটা পার্ট তোমার অধ্যায় দেওয়া আছে। ছত্রাক একটা দেওয়া আছে, বায়োফাইট দেওয়া আছে, টেরিডোফাইট দেওয়া আছে, জিনমোস্পার্ম দেওয়া আছে এবং এনজিওস্পার্ম দেওয়া আছে। এগুলো সুন্দরভাবে তোমার একটা প্রতিটা তোমার হচ্ছে কি চ্যাপ্টারে সুন্দরভাবে এগুলো বিস্তৃতভাবে কি আমরা যখন পড়বো তখন সুন্দরভাবে এক্সপ্লেন সহকারে আমরা পড়ে নেব। ইত্যাদি সব উদ্ভিদ প্রকৃত কোষ দিয়ে গঠিত, অর্থাৎ সকল প্রাণী কোষ প্রকৃত কোষ। প্রকৃত কোষ দ্বারা গঠিত জীবই হলো প্রকৃত কোষী জীব। অর্থাৎ এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। প্রকৃত কোষে সবাদ শাসন করে, তাহলে প্রকৃত কোষে অবাধ শাসন করে না সবাদ শাসন করে? আমরা ওদিকে দেখে আসলাম যে তোমার হচ্ছে কি আদি কোষের ক্ষেত্রে অবাধ শাসন ঘটে আর প্রকৃত কোষের ক্ষেত্রে সবাদ শাসন ঘটে। সবাদ শাসনটাকে কি বলা হয়? তোমার হচ্ছে কি তো কাকে বলে? যে তোমার হচ্ছে কি যে শোষণ প্রক্রিয়া তোমার অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হয় সবাদ শোষণ প্রক্রিয়া বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। কোষ আত্মীয়করণ তোমার শোষণ, আত্মীয়করণ শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে থাকে। তাহলে আমরা এই তোমার হচ্ছে কি তোমার এই কোষ তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রকৃতি কোষ, একটা আদি কোষ সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো সুন্দরভাবে এখন কি করবা, আরেকবার আমরা রিভিশন দেবো, তারপরে এই পার্টটা আমরা স্কিপ করবো। যে প্রকৃত কোষ অপর নাম কি কি বলা হয়? দেখো, প্রকৃত কোষ অপর নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ, ঠিক আছে না? প্রকৃত কোষ অপর নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা একে প্রকৃত কোষই বলা হয়। এর সংখ্যাটা মুখস্থ করে নিবা। যেখানে তোমার যে কোষে আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস, ঠিক আছে না, থাকে তা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষে তোমার কি কি থাকতে পারে? উদাহরণ কি কি হতে পারে? মাইটোকন্ড্রিয়া হতে পারে, তারপর তোমার হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, লাইসোম হতে পারে। এবং নিউক্লিয়াস কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে প্রকৃত কোষের রাইবোজোম সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে কি 80S। সেখানে তোমার হচ্ছে কি মাইটোসিস তো না, মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এখান থেকে তোমার হচ্ছে কি শৈবাল, ছত্রাক, বায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম তোমার হচ্ছে ইত্যাদি প্রকৃত কোষের এক ধরনের কি হতে পারে? উদাহরণ হতে পারে, ঠিক আছে না? প্রকৃত কোষ তোমার হচ্ছে কি প্রকৃতপক্ষে প্রকৃত জীব দ্বারা গঠিত। এখানে তোমার হচ্ছে কি কোন প্রক্রিয়ায় শ্বসন সম্পূর্ণ হয়? সবাদ শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। বিশেষ ক্ষেত্রে তোমার হচ্ছে কি যতটুকু আমি দেখা দিচ্ছি ততটুকু তোমার হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তারপর তোমাদের মেইন এক্সামের জন্য এবং এমসিকিউর জন্য অনেক অনেক তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাসটা। সুন্দরভাবে সিকিউর জন্য নাম্বারের জন্য কি করবা? সুন্দরভাবে ক্লাসটা কভার আপ করে নিবা, ঠিক আছে? তো সুন্দরভাবে আমরা কি করবো? সুন্দরভাবে আমরা পড়ে নিব। ভাইকে অল্প একটু তোমার 5 মিনিটে ব্রেক দাও। তো 5 মিনিটের পর আমি সুন্দরভাবে আবার ক্লাসটা আমি জয়েন করতেছি। তো যারা যারা ব্রেকের দরকার তারা সুন্দরভাবে ব্রেক নাও বা ব্রেনটাকে একটু রেস্ট দাও, তারপর আমরা আবার সুন্দরভাবে কি ক্লাসে জয়েন করবো।
তো হোয়াট এভার ভাইয়াপুরা, চলে আসি আমরা আমরা এখন টপিকে চলে আসি। ঠিক আছে, আমরা ব্রেক টাইম শেষ করে দিলাম, এখন আমরা টপিকে চলে আসবো। টপিকে সুন্দরভাবে আমরা কভার আপ করে নেব। তো চলো, যে আমরা কোথায় ছাড়ছিলাম, আমরা নিউক্লিয়াসের তোমার হচ্ছে কি ভিত্তিতে কোষকে দুই ভাগ করা যায়। একটা তোমার হচ্ছে কি প্রকৃত কোষ, একটা হচ্ছে কি তোমার হচ্ছে জনন কোষ। তো এই প্রকৃত কোষের আমরা সুন্দরভাবে তোমার বৈশিষ্ট্যগুলো পড়লাম। এখন আমরা শুরু করবো কি জনন কোষটা শুরু করবো, বা জনন কোষ আমরা শেষ করে দিলাম, তারপর আদি কোষ সম্পর্কে শেষ করে দিলাম। তো যতটুকু আমি পড়াই দিচ্ছি ততটুকু সুন্দরভাবে তোমরা কভার করে নিবা। ঠিক আছে, তারপর আমরা চলে আসি যে তোমার অল্প একটু আমরা কি তোমার অল্প একটু এখন সুন্দরভাবে আমরা মনোযোগ সহকারে আমরা ক্লাসে অ্যাটেনশন দেবো এবং সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিব। তো চলো আমরা এখন কি নেক্সট আমরা কি পয়েন্টে চলে যাব এবং বইটাও দাগায় নেব। তার আগে আমি অল্প একটু সাউন্ড সিস্টেমটা কি একটু ক্লিয়ার করে নিই, নাহলে তোমাদের ক্লাস করতে সমস্যা হবে। তো তারপর এখানে তোমার চলে আসলাম যে সম্ভবত প্রথম প্রকৃতকোষী এবং কি বহুকোষী জীব হলো তোমার কি তোমার কি বিঙ্গো মরফিয়া তোমার পিউবাসেন্স নামক লোহিত শৈবাল, যা ফসিল 1200 মিলিয়ন বছরের পূর্বে শিলা থেকে আবিষ্কৃত হয়েছে। তাহলে এই তোমার এই টপিকটা তোমার বুঝতে করতে হবে যে কোনটা থেকে এসেছে। তাহলে এটা এমনিতে তুমি নাইস টু নো লিখে দিলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসলাম যে তোমার সেখানে বলছে তোমার বড় স্ত্রীগেমিট এবং ছোট পুংগেমিট দ্বারা এর তোমার যৌন জনন তোমার কি হতো। তাহলে আমি তোমাদের বেসিক কভার করে দিই নেই যে একটা তোমার পার্ট দেওয়া আছে, একটা যৌন পার্ট দেওয়া আছে, একটা অযৌন পার্ট দেওয়া আছে। তো যখন তোমার উদ্ভিদের ক্ষেত্রে বলো বা প্রাণীর ক্ষেত্রে বলো, যখন তোমার একটা ভিন্ন তোমার লিঙ্গের প্রয়োজন হয় তখন সেটা হচ্ছে কি তোমার যৌন জনন, আর যখন সেটা তোমার ভিন্ন লিঙ্গের প্রয়োজন হয় না তখন সেটাকে বলা হয় অযৌন জনন প্রক্রিয়া বলা হয়। তো এই যে স্টেপগুলো তোমার সুন্দরভাবে আমি কভার করে দেবো, তোমাদের কনফিউশন থাকার কথা না। তারপর আমরা নেক্সট আমরা কি নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে তোমার আসলে তোমার কি দেওয়া আছে, তোমার বিশিষ্টতা দেওয়া আছে। তো যাদের তোমার বইটা হচ্ছে তোমার কি নিউ এডিশন, তোমার এডিশনের না, সুন্দরভাবে তোমার এতটুকু বুঝতে করতে পারো। এটাও সুন্দরভাবে আমি নিউ এডিশনের বইটাই পড়াচ্ছি। তো বিশেষ তত্ত্ব তোমার আহামরি কিছুই চেঞ্জ হয় নাই, জাস্ট এতটুকু চেঞ্জ হয়েছে। তো সুন্দরভাবে তুমি লিখে নিতে পারো। তো এখানে বলছে যে তোমার কি বিশেষ তত্ত্বটা বলবো যে তোমার কি মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ, অর্থাৎ বৃত্তাকার ডিএনএ এবং শতরেস রাইবোজোম থাকতে পারে। তাহলে কোথায় থাকতে পারে? বৃত্তাকার ডিএনএ এবং শতরেস কি থাকতে পারে? রাইবোজোম থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা এমসিকিউর জন্য আমরা কভার করে নেব। ঠিক আছে, তারপর চলে আসলাম যে আবার মাইটোকন্ড্রিয়া থেকে প্রকৃত কোষে তোমার, তাই অনেকের মনে করেন যে তোমার প্রকৃত কোষে তোমার 80S রাইবোজোম এবং একই সাথে তোমার 17S রাইবোজোম থাকতে পারে। এটি ঠিক নয়, কারণ মাইটোকন্ড্রিয়া একটি কোষ নয়, এটি অঙ্গাণু। এগুলো ইম্পর্টেন্ট না, লেস দেন ইম্পর্টেন্ট, তো তুমি সুন্দরভাবে পড়ে নিবা। এছাড়া এটি তোমার আদি কোষে পরিবর্তিত রূপ বা এন্ডোসিমোবায়োসিস প্রক্রিয়া প্রকৃত কোষে অংশগ্রহণ করে। একইভাবে প্রকৃত কোষে বৃত্তাকার ডিএনএ তোমার আছে, নাও বলা যেতে পারে। তাহলে এখান থেকে সুন্দরভাবে তোমার কি দিবা, রিডিং দিলে তোমার হয়ে যাবে। এই পার্টটা সুন্দরভাবে কি দেবো, রিডিং দিয়ে দেবো। ঠিক আছে, তারপর এখানে চলে আসলো হচ্ছে তোমার কি এই যে আমরা পড়লাম যে আদি কোষটা পড়লাম, প্রকৃত কোষটা বললাম। আবার তোমার হাসান স্যারের বই তোমার দেওয়া আছে আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে আবার সহকারে তোমার বৈশিষ্ট্য সম্পূর্ণ দিছে। তো যেগুলা পার্ট তোমার বারবার তোমার কি মানে একদম ইম্পর্টেন্ট, তোমার এডমিশন বলো, তারপর তোমার মেইন পরীক্ষার জন্য পড়ো, অনেক ইম্পর্টেন্ট যে টপিকগুলো, তো সুন্দরভাবে এই টপিকগুলো তোমার কি বারবার সুন্দরভাবে বইয়ে দেওয়া আছে। তো বারবার ইগনোর না করে আমরা সুন্দরভাবে যতবার আসবে ততবার আমরা পড়ে নেব। দেখো মেডিকেল তোমার কি ভর্তি পরীক্ষা 13 থেকে 14 সালে আসছিল যে তোমার তোমার আদি কোষ সেটা গঠিত হতে পারে, সেটা নিউক্লিয়াস গঠিত না নিউক্লিয়াস অগঠিত। তুমি যদি মেইন বইটা তুমি যদি ভালোভাবে পড়তে পারো তা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কাছে ইজি মনে হবে। তো মতে মেইন বই তোমাদের ভালোভাবে পড়তে হবে। যে আমরা চলো এখন পড়ে নিই। এখানে বলছে তোমার আদিকোষ নিউক্লিয়াস অগঠিত, আমরা পড়ে আসলাম। এতে কোনো তোমার আবরণী ঝিল্লি, তারপর সার নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াস থাকে না। ডিএনএ অঞ্চলকে বলা হয় নিউক্লিয়েট বলা হয়। তাই এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নেব। তারপর প্রকৃত কোষে চলে আসলাম যে নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এটি ডাবল আবরণী ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাসে অবস্থান করে থাকে। তারপর আমরা চলে আসলাম যে ডিএনএ, অর্থাৎ ডিএনএ বৃত্তাকার, একটি হতে কোনো হিস্টোন প্রোটিন থাকতে পারে না, তাই একে সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না। তারপর এখানে 2 নম্বর পয়েন্টে চলে আসলাম যে ডিএনএ সূত্রাকার একাধিক হিস্টোন প্রোটিন সাথে মিলিতভাবে প্রকৃত কোষের হিসাবে অবস্থান করে থাকে। জাস্ট এই পার্টটা কি দিবা, জাস্ট এই পার্টটা যদি পারো তাহলে নিজ দায়িত্বে রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসলাম যে আবরণ বিশিষ্ট অঙ্গাণু, অর্থাৎ এখানে বলছে আবরণ বিশিষ্ট কোনো অঙ্গাণু থাকে না। তাহলে আদি কোষের ক্ষেত্রে তোমার কি আবরণ বিশিষ্ট অঙ্গাণু থাকে কি থাকে না? তোমার কি আদি কোষের ক্ষেত্রে কোনো আবরণ বিশিষ্ট অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকতে পারে। তো রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে এখানে কোনো ধরনের তোমার আদি কোষের ক্ষেত্রে তোমার কি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিক ইত্যাদি কিছুই নেই। জাস্ট এখানে তোমার কি আছে, রাইবোজোম আছে। অপরদিকে প্রকৃত কোষের ক্ষেত্রে তোমার কি তোমার আবরণ বিশিষ্ট অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া এখানে থাকতে পারে, তোমার রাইবোজোম তো আছে এবং অন্যান্য অঙ্গনগুলো অবস্থান করে থাকে। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি সবই আছে। ঠিক আছে, আর
তোমার আদি কোষের ক্ষেত্রে কিছুই নেই, জাস্ট রাইবোজোম আছে, এতটুকু মনে রাখলে হয়ে যাবে। তারপর রাইবোজোম আমরা পড়ে আসলাম যে তোমার আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S, আর তোমার প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S। সেই 70Sকে ভাঙলে পাওয়া যায় তোমার 80S পাওয়া যায়, এবং 40S মিলে তোমার 80 তোমার না 60S এবং 40S মিলে তোমার 80S গঠিত হয়। আর এই যে 50S এবং 30S মিলে তোমার 70Sটা গঠিত হয়। তো এইটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট টপিক বেসিক্যালি। তো এই তোমার 4 নম্বর পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করবা। তারপর চলে আসলাম যে সাইটোস্কেলিটন দেওয়া আছে। স্কেলিটন শব্দের অর্থ কঙ্কাল। তো ভাইয়া যখন তোমাদের বায়োলজি তোমার হচ্ছে কি সপ্তম অধ্যায় পড়াই দিবে চলন এবং অঙ্গচলনা, তো কঙ্কাল সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে তোমার সাইটোস্কেলিটন থাকে না। কোথায় থাকে না? আদি কোষের ক্ষেত্রে থাকে না, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে তোমার সাইটোস্কেলিটন থাকতে পারে। তারপর এখানে আরএনএ পলিমারেজ চলে আসলাম যে এক প্রকার হতে পারে, এখানে তোমার 3 প্রকার হতে পারে। এটা এই বেসিক্যালি তোমার কি এমনিতে মনে রাখবা। তারপর বলছে তোমার অ্যাপেরন, অর্থাৎ অ্যাপেরন থাকে, আর এখানে কি থাকে না? অ্যাপেরন থাকে না। তারপর এখানে বলছিলাম জিনের গঠন, অর্থাৎ ইনস্ট্যান্স নেই, আর এখানে কি আছে? ইনস্ট্যান্স আছে। তারপর এখানে বললাম যে কোষ বিভাজন, অর্থাৎ কি অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাহলে কোষ বিভাজন কোন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে? আদি কোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়, আর এটা তোমার কি মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব, এই পার্টটা তোমার ওভারঅল অনেক ইম্পর্টেন্ট। তারপর এতটুকু মনে রাখবো যে তোমার শ্বসন কোন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে? অবাধ শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তাহলে অবাধ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে তোমার কোষ বিভাজন সম্পূর্ণ হতে পারে না, কোন কোষের পার্টটা হতে পারে? আদি কোষের পার্টটা হতে পারে। আর অপরদিকে সবাধ শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ ঘটে প্রকৃত কোষের ক্ষেত্রে। ট্রান্সলেশন, অর্থাৎ তোমার কি আদি কোষে তোমার কি ট্রান্সলেশন সাথে সাথে শুরু হয়, আর এটা বিলম্বিত হতে শুরু হতে পারে। তাহলে এই যে সবটা পড়াই দিলাম, এটা তোমার বিশেষ করে তোমার কি মেইন পরীক্ষার জন্য, এইচএসসির জন্য, তারপর তোমার কি তোমার এডমিশনের জন্য, যে কোনো এডমিশনের ক্ষেত্রে ভার্সিটি হোক মেডিকেলে হোক, একদম তোমার কি মানে তোমার 100% একদম 100% স্টার ইম্পর্টেন্ট একদম টপিক। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে? ইগনোর করলে রেজাল্ট খারাপ করবা, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে পড়ে নেব। ওভারঅল আমি তোমাকে দেখাই দিলাম যে তোমার কি এই যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 13 থেকে 14 সালে এই কোশ্চেনটা আসছিল। আরও যদি তুমি প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করো, আরও এই পার্টটা থেকে অনেক বা তোমার কি পেরে যাবা। আর এইটা সিকিউর জন্য তোমার কি সিকিউর জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সিকিউর জন্য একদম আমরা পড়ে নেব, ভেরি ইম্পর্টেন্ট টপিক আমরা সুন্দরভাবে কি করবো? কভার আপ করে নেব। তারপর চলে আসলাম যে তোমার শিক্ষক এখানে কি বললো কি না বললো, এখানে পাত্তা দেওয়ার দরকার নেই, সুন্দরভাবে পড়ে নিবা। তারপর প্রকৃত কোষে জীবদেহের সুগঠিত নিউক্লিয়াস ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন এক হলেও এদের মধ্যে সামান্য তোমার কি কিছু পার্থক্য আছে। জাস্ট এই পার্টটা সুন্দরভাবে তোমার কি পড়ে নিলে হয়ে যাবে। আমি পড়াই দিলাম না, সময় নষ্ট করলাম না। তারপর প্রাণী কোষের ক্ষেত্রে তোমার কি থাকে না? প্রাণী কোষের ক্ষেত্রে অল্প একটু পড়তে হবে, কেননা এখানে তোমার কি তোমার 2023 থেকে 2024 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন চলে আসছিল যে এদের কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কি কোষ প্রাচীর থাকে কি থাকে না? অবশ্যই থাকে না। কোষ গহ্বর অনুপস্থিত থাকলেও এটি ক্ষুদ্রাকৃতি, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, অর্থাৎ কোষে সেন্ট্রোজম থাকে। তাহলে তোমার কোষে সেন্ট্রোজম থাকতে পারে কোথায়? তাহলে কোষের সেন্ট্রোজম থাকতে পারে ভাইয়া পুরা তোমার প্রাণী কোষে থাকতে পারে, উদ্ভিদ কোষে থাকে না। সঞ্চিত খাদ্য চর্বি এবং গ্লাইকোজেন হিসেবে অবস্থান করে থাকে। তাহলে সঞ্চিত খাদ্য কি হিসেবে অবস্থান করে থাকে? সঞ্চিত খাদ্য হিসেবে তোমার কি চর্বি এবং গ্লাইকোজেন হিসেবে কাজ করে থাকে। তাহলে এটা সুন্দরভাবে আমরা কি করব? ট্রু ফলসের জন্য আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে? তারপর স্টেম সেলে চলে আসলাম যে স্টেম সেল, অর্থাৎ আমরা তোমার কি সবাই জানি একটি মাত্র জাইগোট কোষ অসংখ্যবার বিভাজিত হয়, শেষ পর্যন্ত একটি বিশাল দেহে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। এই কোষ থেকে ভিন্ন ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, তারপর বৃক্ষ, অন্ত্র, লিভার অঙ্গ তৈরি করে। জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে 19 শতকের নাম দেওয়া হয়েছে স্টেম সেল বলা হয়। জাস্ট রিডিং দিবা, ঠিক আছে? এর অর্থ হলো পূর্ণাঙ্গ দেহের সকল টিস্যু এবং ভ্রূণ কোষে থেকে সৃষ্টি হয়েছে। জাস্ট এখান থেকে কিছু পড়বা না, এখান থেকে জাস্ট তোমার কি নিজ দায়িত্বে তোমার কি নাইস টু নো লিখে দিবা, নিজ দায়িত্বে পড়ে নিলে হয়ে যাবে। সময় করে টাইম বের করে সময় করে পড়ে নিবা। আর বিশেষ ক্ষেত্রে তোমার কি মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা পয়েন্ট হচ্ছে সময় নষ্ট এই পয়েন্টে করবা না। সময় তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, সময় আমরা নষ্ট করবো না। জাস্ট আমরা কি ক্লাস করব এবং ফোনটা দূরে রেখে দেবো। সব সমস্যার কারণটা হচ্ছে তোমার কি ফোন। এই ফোনটা আমরা বেশি চালাবো না, ইফেক্টিভভাবে চালাবো এবং আমার যেন ক্ষতি করতে না পারে সেই দিকটাও আমরা বিবেচনা করব। তো অল্প একটু তোমাদের গাইডলাইন দিয়ে দিলাম। সুন্দরভাবে আমরা কী করবো? পড়াশোনার মধ্যে আমরা আবার ফিরে চলে আসবো। তো এখানে চলে আসো যে তোমার স্টেম সেলের দুটি গুণ বা বৈশিষ্ট্য কারণে গবেষকগণ এই কোষ নিয়ে মাথা ঘামান। এটা থেকে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই ভাই, এখান থেকে জাস্ট রিডিং দিয়ে তোমার হয়ে যাবে। এই পার্টটা আমরা কী দেবো? সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো। তারপর এখানে কি বলছে দেখো, ভবিষ্যতে মানুষ খাওয়ার জন্য মাংসপিণ্ড তৈরি করে দিতে পারে, দরকার নাই, এজন্য গরু ছাগল পশু পালনের দরকার হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ল্যাবরেটরিতে উৎপন্ন তোমার মুরগির মাংস বাজারজাতকরণে অনুমতি দিয়েছে। অর্থাৎ বোন মেরু, স্কিন, লিভার প্রভৃতি অঙ্গে কিছু স্টেম সেল থাকে। তাহলে স্টেম সেল কোথায় কোথায় থাকতে? বোন মেরুতে থাকতে পারে। তারপর তোমার বোন মেরুকে বলা হয় অস্থিমজ্জা বলা হয়। তো এই যে তোমার আমরা পড়লাম না যে তোমার বোন মেরুর তোমার বাংলাকে বলা হয় অস্থিমজ্জা বলা হয়, ঠিক আছে না? তারপর তোমার লিভারে থাকতে পারে প্রভৃতি অঙ্গ কিছু স্টেম সেল থাকতে পারে, যার ফলে তোমার যে রিজেনারেশন
রিজেনারেশন এবং রিপেয়ার এর প্রচুর শক্তি সম্ভাবনা থাকে, তবে ব্রেন, কিডনি এবং হার্টে স্টেম কোষ খুব কম পরিমাণে রিপেয়ার করতে পারে। তাহলে এখান থেকে জাস্ট তোমার এখান থেকে রিডিং দিলেই তোমার কি হয়ে যাবে, আহামরি ইম্পর্টেন্ট টপিক না। তারপর এখানে বলছে কোষের পরিমাপের বিভিন্ন একক দেওয়া আছে। অধিকাংশ উদ্ভিদ কোষ খালি চোখে দেখা যায় না, অবশ্যই অনেকগুলো কোষ আছে যেগুলো তোমার কি খালি চোখে দেখা যেতে পারে না, তো ওগুলো সুন্দরভাবে কী করবো আমরা পড়ে নেব। এদের দেখার জন্য বিভিন্ন ধরনের অনুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করা হয়। সাধারণত কোষ এবং কোষের তোমার কি উপাংশগুলো পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তাই হচ্ছে তোমার কি মাইক্রোমিটার বলা হয়। মাইক্রো মানে তোমার কি 10 ইনভার্স তোমার কি -6 মিটারকে বোঝানো হয় থাকে, যেখানে মাইক্রন এবং ন্যানোমিটার তোমার কি 10 ইনভার্স 9 মিটার দেওয়া আছে। তো নিচে তোমার দেওয়া আছে যে তোমার তোমার সেন্টিমিটার তোমার কি সমান কত ইঞ্চি, এগুলো মুস্ত করতে হবে। 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। 1 মাইক্রো সমান কত মিলিমিটার, 0.001 মিলিমিটার। এবং 1 ন্যানোমিটার সমান কত মিটার, যে 0.001 তোমার মাইক্রোমিটার। এবং 1 অ্যাংস্ট্রম সমান 0.1 ন্যানোমিটার। এগুলো তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে তোমার রিডিং দিলে তোমার হয়ে যাবে। এই পার্টটা থেকে তোমার কিছু পড়বো না, ঠিক আছে। এখান থেকে এতটুকু মুস্ত করবা যে তোমার কি মিলিমিটার, সেন্টিমিটার সাথে সম্পর্কযুক্ত, তারপর ন্যানোমিটার, অ্যাংস্ট্রম সম্পর্কযুক্ত। তারপর এই পার্টটা থেকে আমি এতটুকু পড়বো যে তোমার এই যে তোমার 1 মাইক্রোমিটার 10 ইনভার্স 6 মিটার হতে পারে। তারপর 1 ন্যানোমিটার সমান 10 ইনভার্স তোমার কি 9 ন্যানোমিটার হতে পারে। তারপর যদি আমরা মিলিতে চলে আসি যে তোমার 1 মিলিমিটার সমান কত মিটার, 1 মিলিমিটার সমান 10 ইনভার্স -3 মিলিমিটার হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু কভার করলে হয়ে যাবে। তারপর এগুলো তোমার কিছু পড়বো না, এগুলো নতুন বইয়ে দেওয়া আছে, সুন্দরভাবে আমরা কী করবো স্কিপ করে যাবো, সুন্দরভাবে স্কিপ করে দেবো। তারপর কোষের আয়তনে চলে আসলাম, যে কোষের কোনো সুনির্দিষ্ট আয়তন নেই। অবশ্যই এটা ডিম্বাকার হতে পারে, কখনো কোনো বৃত্তাকার হতে পারে, কখনো সর্পিলাকারও হতে পারে। তো এর নির্দিষ্ট কোনো আয়তন থাকে না। অধিকাংশ কোষে আণবিক অর্থাৎ খালি চোখে দেখা যায় না। সবচেয়ে ছোটো কোষ হচ্ছে তোমার এই যে এইটা মাইকোপ্লাজমা তোমার সেই গ্লিসিপটিকাম। তো এইটা মুখস্থ করতে হবে, তোমার স্প্লিংটা মুখস্থ করতে হবে। এবং সেটা কোষের তোমার ব্যাস কত মাইক্রোমিটার হতে পারে, 0.1 মাইক্রোমিটার হতে পারে। এর অপর নাম আছে কি PPLO, অর্থাৎ এই ফুল ফর্মটা তোমার মুখস্থ করে নিতে হবে যে PPLO ফুল ফর্মটা কি। অনেক ইম্পর্টেন্ট টপিক, এটাই 5 স্টার ইম্পর্টেন্ট টপিকটা সুন্দরভাবে কভার করবা। তারপর এখানে বলছে তোমার সবচেয়ে বড় কোষ হচ্ছে উটপাখি ডিম। আমরা আগেই পড়েছিলাম প্রথম অবস্থায় যে তোমার দৈর্ঘ্য হচ্ছে তোমার কি 17 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো তোমার কি তোমার এসিটোব্যাকটেরিয়া নামক শৈবাল। তোমার এগুলো মুখস্থ করবা না, এগুলো আসে না। বহুকোষী উদ্ভিদের মধ্যে রেমি পড়বা না নামক গাছের তন্তু কোষ এবং যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার পড়বা না। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন। তো এটা তোমার পড়তে হবে, আমরা আগেই পড়ে আসলাম যে মানবদেহের সবচেয়ে তোমার কি কোষ হচ্ছে তোমার লম্বা কোষ হচ্ছে কি মোটর নিউরন। সেখানে তোমার কি তোমার লম্বা হতে কত মিটার হতে পারে, 1.37 মিটার তোমার কি লম্বা হতে পারে, ঠিক আছে না। এবং স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। দেহের একটি সাধারণত কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন 1 ন্যানোগ্রাম হতে পারে। যে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে অনুচক্রিকা। যে আমরা পড়ছি না যে ব্লাডকে তোমার কি মানে তোমার 3 ভাগে ভাগ করা যায়। একটা তোমার কি একটা পার্ট পড়লাম তোমার RBC বললাম, রেড ব্লাড সেল। তারপর আমরা পড়লাম তোমার কি WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল, বা তারপর একটা পড়লাম কি ব্লাড প্লেটেলেট পড়লাম। তো এই যে ব্লাড প্লেটেলেট BLA ব্লাড প্লেটেলেট LED। তো এই যে তোমার RBC WBC ব্লাড ব্লেড, তো এটাকে বলা হয় অনুচক্রিকা বলা হয়। এটাকে বলা হয় লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে অনুচক্রিকা। এটা কি এটা তোমার কি তোমার বলা হয় তোমার কি তোমার শ্বেত রক্তকণিকা বলা হয়। সরি, এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা, এটাকে বলা হয় অনুচক্রিকা। তো এই যে তোমার হচ্ছে কি মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে অনুচক্রিকা, যাকে বলা হয় ব্লাড প্লেটেলেট বলা হয় থাকে। তো এখান থেকে এতটুকু মুখস্থ করবো। হ্যাঁ, আমি সুন্দরভাবে আরেকবার দেখাই দিচ্ছি, এই পয়েন্টটা তোমাকে দেখা দিতে হবে যে তোমার হচ্ছে কি এই যে এতটুকু মুখস্থ করবা। তারপর কোষের ব্যাসটা মুখস্থ করতে হবে, উটপাখি ডিমের তোমার দুর্গবস্তু মুখস্থ করতে হবে। মানবদেহের সবচেয়ে লম্বা কোষের নাম কি, মোটর নিউরন, যার তোমার কি মিটার কত হতে পারে 1.37 মিটার হতে পারে। এবং মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে কি অনুচক্রিকা। এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। আর এই যে এই ফল ফর্মটা মুখস্থ করবা, মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ভার্সিটি এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমার মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যে PPLO ফুল ফর্ম কি, প্লুরা নিউমোনিয়া লাইক অর্গানিজম, এটা পড়তে হবে। তারপর আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে তোমার কি দেওয়া আছে, এককোষী জীব দেওয়া আছে এবং বহুকোষী জীব দেওয়া আছে। এককোষী জীব থেকে নিউ এডিশন যেহেতু আমি লিখে দিচ্ছি, সেহেতু এটা নতুন বই দেওয়া আছে। যে এককোষী কোনগুলো হতে পারে, করলা হতে পারে। এখান থেকে এক্সাম্পলটা মুখস্থ করে নিবা। তারপর বহুকোষীর ক্ষেত্রে তুমি নিজ দায়িত্ব তুমি রিডিং দিলে তুমি বুঝতে পারবা। এখান থেকে হামারি ইম্পর্টেন্ট না। তারপর পার্থক্য থেকে কিছু পড়ার দরকার নেই। এখান থেকে কি বলছে, এখান থেকে বলছে এখানে কিছু পড়বো না, রিডিং দিলে তোমার হয়ে যাবে। হামারি কিছুই চেঞ্জ আসে নেই, জাস্ট কতগুলো ওয়ার্ড অ্যাড করে দিছি। আমার মনে হয় এগুলো অ্যাড করে না দেওয়াই উচিত। যে একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যে তোমার কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, তারপর প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, তারপর কি গলজি বডি, তারপর রাইবোজোম, লাইসোজোম, কখনো সেন্ট্রিজম, গ্লাইকোক্সিজম, মাইক্রোটিউবুলস যদি ক্ষুদ্র অঙ্গ থাকে, নিউক্লিয়াস থাকতে পারে। সেখানে কি নিউক্লিয়াসের পার্টগুলো হচ্ছে এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম। তারপর এখানে নিউক্লিয় বস্তু হতে পারে, সঞ্চিত বস্তু, নিউস্থ বস্তু এবং বজ্রপদার্থ হতে পারে। এগুলো সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তো এইটা বেসিক্যালি তোমার এই পার্টটা তোমার
দেখো এই পার্টটা হচ্ছে তোমার, দেখো এটা যদি আমি বলেছি যে এই পার্টটা হচ্ছে তোমার হচ্ছে কি, এই যে তোমার এটা হচ্ছে তোমার হচ্ছে কি উদ্ভিদ কোষ, এটাকে বলা হয় উদ্ভিদ কোষ, আর এটা হচ্ছে কি প্রাণী কোষ। তো এই ছবিটা তুমি সুন্দরভাবে করতে পারো, ছবিটা সুন্দরভাবে তুমি দেখে নিতে পারো। তো দেখে নিতে পারো, সুন্দরভাবে দেখে নিতে পারো। এখান থেকে আমরা ইম্পর্টেন্ট না। তারপর আমরা চলে আসি, তারপর এখানে কি বলছে, এখানে চলে আসলাম যে এখানে কি বলছে, এখানে এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আলোচনা করবো। তারপর এটা মাইটোকন্ড্রিয়া তোমার এই চিত্রটা তোমার সুন্দরভাবে এই ডায়াগ্রামটা তোমাদের লাগে, এই যে ডায়াগ্রামটা তোমার বেসিক্যালি তোমার সিকিউতে তোমার এক্সামের জন্য লাগে। তো ডায়াগ্রামটা সুন্দরভাবে এখানে কমপ্লিট করে নেব, কমপ্লিট করে আমরা নেব। তারপর এখানে কি বলছে দেখো, এখানে এই ছকটা তোমার হচ্ছে কি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তারপর তোমার মেইন এক্সামের জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে পড়তে হবে, যে বলবে যে তোমার কি এগুলো পড়তে হবে, যে তোমার কি সঞ্চিত পদার্থ কোনগুলো হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, এগুলো মুস্ত করতে হবে। নিশ্চিত পদার্থ হতে পারে পিগমেন্ট, তারপর তোমার লিগামেন্ট, এনজাইম, নেকটাম হতে পারে। বজ্রপদার্থ রেজিন, টেনিন, গম, ল্যাকটেস, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল এবং খনিজ লবণ হতে পারে। তারপর তোমার কি বিভিন্ন অঙ্গনের সমূহ, অঙ্গনকে দুই ভাগ করা যায়, একটা ঝিল্লিবদ্ধ, একটা হচ্ছে ঝিল্লিবিহীন। এই পার্টটা তোমার এমনিতে 5 স্টার ইম্পর্টেন্ট, এমনি তো 10 স্টার ইম্পর্টেন্ট লিখে দিলাম, আবার এটা তোমার আলাদাভাবে 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে মুস্ত করবা। ঝিল্লিবদ্ধ অঙ্গগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিক, সেবলি, ভিকিওল এবং পারক্সিজম হতে পারে। আর ঝিল্লিবিহীন কোনগুলো হতে পারে, মাইক্রোটিউবুলস হতে পারে, মাইক্রোফিলামেন্ট হতে পারে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, সেন্ট্রিওল এবং তোমার কি প্রোটিওজম। তো রাইবোজোমকে বলা হয় তোমার প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, যে প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলানো হয়ে থাকে। তার এখান থেকে আমরা কভার করে নেব। তারপর এগুলো পড়ে নেব যে নিউক্লিয়াসের পার্ট 5 প্রকার, যা নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তোমার কি নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর এখান থেকে তোমার ভাইয়া কিছু পড়ার দরকার নেই, কিছুই পড়বা না। তো ওভারঅল আমরা আজকে এতটুকু আমরা কভার করে নিলাম। নেক্সট আমরা টপিকে তো কোনো সময় তোমার হচ্ছে হাবিব ভাইয়া অতি দ্রুতই এই ক্লাসে তোমার হচ্ছে আরেকটা টপিক নিয়ে চলে আসতেছে। তো ওভারঅল তোমার সুন্দরভাবে মনোযোগ সহকারে তোমার পড়াশোনা করো এবং এপিটিকভাবে পড়াশোনা করো। সময় নাই তোমাদের, তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে এবং ভর্তি পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিতে হবে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়াশোনা করো এবং যতটুকু আমি তোমার বলতেছি এমসিকিউ সিকিউ এডমিশনের জন্য যতটুকু টপিক কভার করে দিচ্ছি সুন্দরভাবে মুখস্থ করো। এবং আমাদের তোমার প্রাইভেট বেসে তোমার কি মানে কোর্স সুন্দরভাবে ক্লাসগুলো আপলোড দেওয়া হয় এবং এই কোর্সে তোমার কি মানে এক্সাম বেস, ঠিক আছে না, এক্সাম বেসে তোমার এক্সামগুলো আমরা সুন্দরভাবে প্রোভাইড করি তোমাদের ভালোর জন্য। তো এক্সামগুলো মিস করবে না, এক্সামগুলো সুন্দরভাবে দিয়ে দিবা। আর লাস্ট কথা হচ্ছে তোমার কি নিজের শরীরের প্রতি যত্নশীল হও এবং শরীরটা ঠিক রাখো। শরীরটা যদি একদম অসুস্থ হয়ে যায় তাহলে ওভারঅল তোমার পড়াশোনার দিক দিয়ে অনেক তোমার কি ক্ষতি হয়ে আসবে, ঠিক আছে। তো আমরা সুন্দরভাবে পড়াশোনা করবো, সময় নষ্ট করবো না এবং ইফেক্টিভভাবে পড়াশোনা করবো এবং ভাইয়ের ক্লাসগুলো সুন্দরভাবে করে নেবো এবং বইটা আন্ডারলাইন করে নেবো, ঠিক আছে। তো ওভারঅল তোমাদের অনেকক্ষণ তোমাদের এই প্ল্যাটফর্মে তোমার কি ক্লাস তোমার কি মনোযোগ সহকারে করার জন্য অনেক ধন্যবাদ। তো আমরাও এই ক্লাসগুলো সুন্দরভাবে আমরা কি করবো, নোট ডাউন করে নেবো এবং এক্সামগুলো সুন্দরভাবে দিয়ে দেবো, এক্সামগুলো মিস করিও না, ঠিক আছে। তো আজকে প্রত্যেকে তোমার কি অনেক অনেক ধন্যবাদ এবং টাটা। তোমাদের হাবিব ভাই অতি শীঘ্রই তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে আসতেছে এই টপিকের মধ্যে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুন্দরভাবে পড়াশোনা করো, ভালো থাকো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।